তাহলে আমরা এখন যেটা শুরু করব, আমরা সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন শুরু করব। কেমন? সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন শুরু করব, কিভাবে আসলে আমরা নিজেদেরকে কি করতে পারি, প্রিপেয়ার করতে পারি। 23 সাল ভিত্তিক পরীক্ষা হতে এখনো সময় লাগবে। কেমন? সময় লাগবে। স্পেসিফিক টাইমটা আমি বলবো না সঙ্গত কারণেই, তবে মোটামুটি সময় পাবেন। আরো 3 থেকে 4 মাস সময় মিনিমাম পাবেন, এটা ধরে রাখতে পারেন। মিনিমাম 3 থেকে 4 মাস সময় পাবেন। কাজেই আপনি 3 থেকে 4 মাস সময় আছে হাতে, এটা চিন্তা করে করবেন না, মানে বসে থাকবেন না, প্রিপারেশন শুরু করে দেন। সময় কিন্তু খুব দ্রুত চলে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে চলেন আমরা সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন শুরু করার আগে, সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশনের বলতে আমি প্রথমে একটু বলে নিই। আজকে আমরা আসলে আলোচনা করব আমরা কিভাবে বাংলা এবং ইংরেজি প্রিপারেশন নিতে পারি, ব্যাংকের বাংলা এবং ইংরেজি প্রিপারেশনটা কিভাবে নিতে পারি, কোন পড়াটা কোন টপিকটা কোথা থেকে পড়বো, এটার ডিটেইলটা আমরা আজকে দেখে নিব। আশা করছি মানে ব্যাংকের প্রিলিতে বাংলা এবং ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ। 25-25-50 মার্কের প্রশ্ন থাকে। যেহেতু 50 মার্কের প্রশ্ন, মানে এই বাংলা এবং ইংরেজিতে ভালো করার উপর কিন্তু আপনার প্রিলি পাস করা বা ফেল করা, এটা কিন্তু অনেকটুকুই কি হয়, মানে ডিটারমাইন্ড হয়ে যায় যে আপনি আসলে বাংলা এবং ইংরেজিতে ভালো করলে হয়তো প্রিলি আপনি উতরে যাবেন। আর যদি এখানে আপনি স্লিপ করেন, এটা যদি আপনি না পারেন তাহলে কিন্তু, বা এখানে যদি ভালো করতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রিলি পাস অনেকাংশে আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। কেমন? প্রিলি পাস করাটা আসলে তখন টাফ হয়ে যাবে। সো বাংলা এবং ইংরেজির বিষয়গুলো আমরা দেখব। তবে শুরু করার আগে একটা কথা আমি আপনাদেরকে বলি, আপনারা যাই পড়েন না কেন, সাবজেক্ট ভিত্তিক যে প্রিপারেশনই নেন না কেন, একটা কাজ সবসময়ের জন্য আপনার করতে হবে। একটা ম্যান্ডেটরি কাজ আছে, যতদিন পর্যন্ত আপনার চাকরি হচ্ছে না ততদিন একটা ম্যান্ডেটরি কাজ আপনার করে যেতে হবে। সেই ম্যান্ডেটরি কাজটা কি আমরা এখন দেখতে যাচ্ছি। সেই ম্যান্ডেটরি কাজটা হচ্ছে, যতদিন পর্যন্ত আপনি চাকরি পাচ্ছেন না ততদিন দৈনিক একটা করে বিগত সালের প্রশ্ন সলভ করুন। তাহলে এই বিগত সালের প্রশ্ন কোত্থেকে সলভ করবো আমরা? আমরা যে কোনো জব সলিউশন থেকে, যে কোনো জব সলিউশন থেকে আমরা ডেইলি একটা করে বিগত সালের প্রশ্ন পড়বো। ডেইলি একটা করে বিগত সালের প্রশ্ন পড়বো। এখন আপনার প্রশ্ন হতে পারে, স্যার আমি একদম নতুন, বা আমি বিগত সালের প্রশ্ন যখন আমি সলভ করতে যাই তখন আমি দেখি হচ্ছে কি কি হয়, আপনার হচ্ছে 100টা প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে আমি আসলে 50 থেকে 60টা পারি, বাকি 40টা আসলে আমি পারি না, তাই আমার তো এই কাজটা করতে ভালো লাগে না, তাইলে আমি কি করবো, বা তখন আমার করণীয় কি? ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আপনার মনের মধ্যে উকি দিতে পারে। সেক্ষেত্রে আমার সাজেশনটা হচ্ছে, দেখেন আপনি, আপনার কাজ হচ্ছে 100টা প্রশ্ন সলভ করা, ডেইলি 100টা প্রশ্ন সলভ করা। এই 100টা প্রশ্নের মধ্যে আপনি যখন জব সলিউশন পড়তে যাবেন, বা আপনি যখন যে কোনো জব সলিউশন যখন আপনি হাতে নেবেন, জব সলিউশন যখন আপনি হাতে নেবেন, তখন যেটা করবেন, আপনার হাতে দুটো কলম থাকবে, একটা হচ্ছে রেড পেন, ঠিক আছে, হ্যাঁ, আর একটা হচ্ছে ব্ল্যাক, যেটা আপনি রেগুলার ইউজ করেন সেটা। এই রেড পেনের কাজ কি, ব্ল্যাক পেনের কাজ কি আমি বলতেছি। মনে করেন একটা জব সলিউশনে, এখানে মনে করেন 5টা প্রশ্নের কথা বললাম, 1 2 3 এভাবে করে 5টা প্রশ্নের কথা বললাম। 1 নম্বর প্রশ্নটা আপনি মনে করেন যে জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কখন, এই প্রশ্নের উত্তর আপনি জানেন, বা এটা পরীক্ষাতে আসছে, তাহলে এটা আপনি পড়ার সময় কি করলেন, এটা গ নম্বর, এটার উত্তর হচ্ছে গ, আপনি দাগাই ফেললেন। ঠিক আছে, তার মানে এটা আপনি জানেন, এটা আপনার কি করতে হচ্ছে না। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন, হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন, মনে করেন প্রশ্ন হচ্ছে, কাজী নজরুল কত বছর বয়সে সঞ্চিতা রচনা করেন। এখন এটার প্রশ্নের উত্তর মনে করেন আপনি জানেন না, বা এটা প্রথম দেখছেন, তাহলে এইটাকে, এই 2 নম্বর প্রশ্নটাকে লাল কালি দিয়ে গোল দাগ দিবেন, লাল কালি দিয়ে গোল দাগ দিবেন। এখন আপনার এই 100টা প্রশ্নের মধ্যে আপনার যদি দেখা যায় 40টা গোল দাগ আছে, 40টা লাল লাল দাগ আছে প্রশ্নের মধ্যে, লাল গোল দাগ আছে 40টা, এই লাল গোল দাগওয়ালা 40টা প্রশ্ন আপনি যখন জব সলিউশনটা সেকেন্ড টাইম রিভিশন দিবেন, সেকেন্ড টাইম যখন রিভিশন দিবেন তখন হচ্ছে আপনার নজর এই 40টার দিকেই যাইতে হবে। ঠিক আছে, এখন আমাদের আসলে সমস্যাটা কি হয় দেখেন, আমাদের সমস্যাটা হয় প্রচলিত বা পরিচিত যে প্রশ্নগুলো আছে, যেমন চর্যাপদ কে রচনা করেন, চর্যাপদ কত সালে রচিত হয়, চর্যাপদের আদি কবি কে, এই প্রশ্নগুলো আমরা আসলে খুব বেশি জানি, খুব বেশি পারি। আর যখন আমি জব সলিউশন করতে যাই, যখন আমি পড়তে যাই, তখন আমার কাছে আসলে এগুলো আমার নিজের প্রেমিকার চেহারা নিজের কাছে যেরকম খুব পছন্দের, এই প্রশ্নগুলো আমার কাছে নিজের প্রেমিকার চেহারার মতো মনে হয়। হ্যাঁ, খালি এগুলোই দেখতে ইচ্ছা করে এবং আমার নজর খালি এগুলোর দিকেই যায়। ঠিক আছে, সো এই যে আপনার নজর খালি আপনার ওই যে আসতেছে, আপনার হচ্ছে নিজের ইয়ার দিকে যাচ্ছে। হ্যাঁ, ওই যে আপনার যে পছন্দের মানুষটা, তার দিকে যেমন আপনার নজর সারাদিন থাকে, আপনার জব সলিউশন করতে গেলেও দেখা যায়, বা আপনি যে কোনো পড়া পড়তে গেলেও দেখা যায়, আপনি যা পারেন, যেগুলো আপনি বারবার জানেন, অসংখ্যবার জানেন, অসংখ্যবার পড়েছেন, যেগুলো আপনাকে
চাইলেও কেউ ভুলাই ফেলতে পারবে না, আপনি ওগুলোই দেখেন ওগুলোই পড়েন। কিন্তু ওই যে 40টা প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো সেকেন্ড টাইম আপনি আসলে আর রিভিশন দেওয়ার ট্রাই করেন নাই, সেকেন্ড টাইম ওই প্রশ্নগুলো আপনি আসলে ওভাবে ভালো করে পড়ার ট্রাই করেন নাই। ওই 40টা প্রশ্নই হচ্ছে আসলে ম্যাটার ঠিক করে, ঠিক আছে? ওই 40টা প্রশ্ন আপনার মিনিমাম 3 বার রিভিশন দিতে হবে, আদারওয়াইজ এগুলো কখনো মনে থাকবে না। এই যে আমরা একটা কমন অজুহাত দিই না, পরীক্ষার হলে গিয়ে আসলে আমাদের কি থাকে না, মনে থাকে না, পরীক্ষার হলে গিয়ে আমরা মনে 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 থাকে না, আমি আসলে ভুলে যাই, হ্যাঁ, মনে মনে পড়ে না, বা এই ধরনের বিষয়গুলো আছে না, ভুলে গেছি, মনে পড়তেছে না, হ্যাঁ, এই ধরনের বিষয় যেগুলো হয়, এগুলোর পিছনে কারণটা এতক্ষণ আমি বললাম, এগুলো আপনারা হয়তো খেয়াল করেন না, বাট এটাই হচ্ছে রিয়েল ফ্যাক্ট। আপনি পড়েন, যা আপনি আগে পড়েছেন সেই পড়াটাই আপনি বারবার পড়েন, যেটা আপনি পড়েছেন মানে যেটা আপনি পারেন সেটাই আপনি মানে আপনি বেসিক্যালি মোদ্দা কথা হচ্ছে আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে পড়াশোনা করতে চান না, আপনি যা জানেন সেটাই আপনি বারবার অনুশীলন করেন। কিন্তু যেগুলো আপনি জানেন না, যেগুলো আপনার শেখা দরকার, সেগুলো আপনি আসলে শিখেন না। এই কারণে বললাম প্রতিদিন জব সলিউশন করবেন, প্রতিটা জব সলিউশনে যে প্রশ্নগুলো আপনি পারছেন না সেগুলো লাল কালি দিয়ে গোল দাগ দিবেন, জব সলিউশনটা অন্তত 2 থেকে 3 বার রিভিশন দিবেন, গোল দাগ দেওয়া প্রশ্নগুলো বারবার করে কি করবেন, প্র্যাকটিস করবেন। আমি কি বুঝাতে পেরেছি? যারা সাথে আছেন, ক্লাসে যারা সাথে আছেন, তারা বলেন জব সলিউশন কিভাবে পড়তে হবে এটা ক্লিয়ার কিনা। অনেকে আসলে আমরা জব সলিউশনটা পড়তে জানি না, আমরা বলি এত বড় বই এটা কেমনে পড়বো, আমি তো এগুলা কখনো আগে পড়ি নাই, আমরা কিভাবে পড়বো? এই ধরনের অনেকগুলো প্রশ্ন আমার মাথায় ঘোরাফেরা করে। আজকে আমি যেটা বললাম এটা হচ্ছে জব সলিউশন পড়ার সবচাইতে বেস্ট ওয়ে। এভাবে করে আপনি জব সলিউশন পড়লে কেবল একটা জব সলিউশন 3 থেকে 4 বার শেষ করেও প্রিলি টিকা সম্ভব। আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা আসলে কেউ ওভাবে ভালোভাবে সিরিয়াসলি পড়ি না। আমি যেভাবে বলছি এভাবে করে আপনারা এখানে 500 জন থাকলে 20 জন এভাবে পড়বেন কিনা সন্দেহ আছে। কারণ আমরা হচ্ছে বরাবরই দৌড়াইতে পছন্দ করি। আমরা আসলে যেগুলো বেসিক পড়াশোনা সেই পড়াশোনাগুলো আসলে আমরা করার পক্ষপাতী না। আমি যদি এই বেসিক পড়াশোনাটুকু নিয়মিত অনুশীলন মেনে করতে পারি তাহলে কিন্তু আমার প্রিলি অনেকটুকু আমি আগে যেতে পারি আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা, একজন বলছেন স্যার আমি 10টাও পারি না, প্রিপারেশন অত শুরু, আপনি 10টা না পারলে আপনি আজকে 10টা পারেন, 10টা জব সলিউশন এভাবে 10টা পারতে পারতে 11 নম্বর জব সলিউশনে গিয়ে দেখবেন 15টা পারবেন, কারণ বিগত প্রশ্ন রিপিট হবে। সো আপনি যেগুলো নতুন, যেমন সাধারণ জ্ঞান যেগুলো আসতেছে, বা সাধারণ জ্ঞান, বাংলা সাহিত্য যেগুলো আসতেছে, এগুলো তো আপনার মুখস্থ থাকতে হবে, পারিভাষিক শব্দ আপনার মুখস্থ থাকতে হবে। সো এগুলো আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন, মুখস্থ করতে থাকবেন, তাহলে হয়ে যাবে। যে পড়াগুলো মুখস্থ পড়া, ওগুলো তো আর আসলে আপনার বোঝার কিছু নাই। সো ওগুলো আপনি প্রত্যেকদিন জব সলিউশন করলে প্র্যাকটিস করতে করতেই চলে আসবে। হ্যাঁ, ওকে, 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 তাহলে যিনি 10টাও পারেন না তার বিষয়টা আমি ক্লিয়ার করলাম। এবার তাহলে চলেন আমরা আমাদের আহ বিষয়ভিত্তিক প্রিপারেশন বাংলা এবং ইংরেজির আলোচনায় চলে যাই। ব্যাংক জব সলিউশন কি, মানে আপনার কোয়েশ্চেনটা বুঝি নাই। ব্যাংক জব সলিউশন কি মানে? ব্যাংক জব সলিউশন হচ্ছে একটা বইয়ের নাম, যে বইতে আসলে বিগত ব্যাংকের প্রশ্নগুলা, বিভিন্ন ব্যাংকের প্রশ্নগুলো থাকবে, ঠিক আছে? বিভিন্ন ব্যাংকের প্রশ্নগুলো যে বইতে দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে ব্যাংক জব সলিউশন। হ্যাঁ, চলেন বিষয়ভিত্তিক প্রস্তুতি কৌশলে চলে যাই। আমরা আমরা এখন চলে যাচ্ছি বিষয়ভিত্তিক প্রস্তুতি কৌশলে। হ্যাঁ, আচ্ছা, আমি প্রথমে ব্যাংক প্রিলি সিলেবাসটা গত ক্লাসে আমরা দেখেছিলাম, আমরা আজকে আরেকটু ব্যাংক প্রিলি সিলেবাসটা দেখে আমরা শুরু করছি। বাংলা ভাষা ও সাহিত্যতে 25 নম্বর, ইংরেজি গ্রামারে 25, ইংরেজি গ্রামার মানে এটা ভোকাবুলারি সহ, আমি একটু পরে আলোচনা করছি। এটা গণিতে 20, জিকেতে 20, কম্পিউটার তথ্য প্রযুক্তিতে 10। এই হচ্ছে মোট আমার 100 নম্বর। এই ব্যাংক প্রিলির এই টোটাল 100 নম্বর হচ্ছে এই সিলেবাসগুলা, এই নাম্বার অনুযায়ী কি হবে আপনার কাউন্ট হবে, কেমন? আমি কোনো স্পেসিফিক আসলে জব সলিউশনের নাম মেনশন করব না এখানে। এটা করাটা ঠিক হবে না। বাজারে অনেকগুলো জব সলিউশন আছে। P2 এর কোয়েশ্চেন ব্যাংকের পাশাপাশি আপনি যে কোনো জব সলিউশন চাইলে কি করতে পারেন, দেখতে পারেন। লাইব্রেরিতে গিয়ে ব্যাংক জব সলিউশন, গভর্নমেন্ট ব্যাংক জব সলিউশন বললে আপনাকে বই দেওয়া হবে, যে বইয়ের উপস্থাপনা ভালো মনে হবে সেই বই আপনারা কি করতে পারেন, দেখতে পারেন, কেমন? বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করছি। তাহলে দেখেন, বাংলা ভাষা ও সাহিত্য মিলে আমার টোটাল হচ্ছে 25 মার্ক। এই 25 মার্কটা কিভাবে ভাগ হয়েছে চলেন আমরা একটু দেখি। এই 25 মার্কটা আসলে কিভাবে ভাগ করা হয়েছে আমরা একটু দেখে নিই, কেমন? না, মাইক অন করা যাবে না। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে টেক্সটে দিবেন। বাংলা ভাষা ও সাহিত্য 25 মার্ক। তাহলে দেখেন 25 মার্কের মধ্যে ব্যাকরণ থেকে সবচেয়ে বেশি প্রিয় হয়। আচ্ছা, কালকে আমি বলেছিলাম, অনেকে বলছিলেন যে বিসিএস এবং ব্যাংকের প্রিপারেশন একসাথে নেওয়া যায় কিনা। আমি বলেছিলাম আজকে সাবজেক্ট ভিত্তিক আলোচনার ক্ষেত্রে আমি সেটা বলবো। তাহলে একটু খেয়াল করে দেখেন, বিসিএসও বাংলা ভাষা এবং সাহিত্য থেকে প্রশ্ন আসে, ব্যাংকেও বাংলা ভাষা এবং সাহিত্য থেকে প্রশ্ন আসে, কেমন? তাহলে এই যে সাহিত্য থেকে বিসিএস এ বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসে 20 নম্বরের, সেখানে ব্যাংকে প্রশ্ন আসবে হচ্ছে 5 থেকে 8 মার্কের, কেমন? 5 থেকে 8 মার্কের। তার মানে বোঝা যাচ্ছে বিসিএস এ সাহিত্যটা একটু ডিটেইলে পড়তে হয়, ব্যাংকের সাহিত্যটা একটু কম পড়লে হয়। কিন্তু এখানেও একটা যদি কিন্তু বিষয় আছে, যদি কিন্তু বিষয়টা একটু পরে ক্লিয়ার করছি। বিসিএস এ ব্যাকরণ থেকে, মানে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসে 15, এখানেও 17 থেকে আপনার হচ্ছে কি 20টা প্রশ্ন আসে। কোথায়? আপনার ব্যাংকে।
তার মানে ব্যাংকে বাংলা ব্যাকরণের প্রভাবটা একটু বেশি, অলমোস্ট বিসিএস এ বাংলা ব্যাকরণের নাম্বার যা তার চাইতেও একটু বেশি। তাহলে আমি যখন প্রিপারেশন নিব, বাংলা প্রিপারেশন যখন আমি নিব, তখন কিন্তু আসলে বিসিএস এবং ব্যাংক দুটো প্রিপারেশনই হয়ে যায়। কিভাবে হয়ে যায়? আপনি তো বলতেছেন সাহিত্যে বা বিসিএস এ আসে 20 নম্বর, আমার এখানে তো আসছে মাত্র 5 থেকে 8 নম্বর। 5 থেকে 8 নম্বর হইলেও 5 থেকে 8 নাম্বার হলেও বিষয়টা হচ্ছে বাংলা, আপনি হচ্ছে ব্যাংকের জন্য আপনি যখন সাহিত্য কভার করতে যাবেন, সাহিত্য যখন কভার করতে যাবেন তখন বেসিক্যালি আসলে পুরোটাই কভার করতে হয়। যেমন বিসিএস এ মধ্যযুগ এবং প্রাচীন যুগ থেকে 5 নাম্বার আসে ফিক্সড, 5 নাম্বার একদম ফিক্সড আসে যে মানে সিলেবাস অনুযায়ী 5 নাম্বার ফিক্সড হচ্ছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে আসবে। ব্যাংকে আসলে প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে 5 নম্বরের কোয়েশ্চেন আপনার আসে না, ঠিক আছে? ব্যাংকে প্রাচীন যুগ মধ্যযুগ থেকে অনেক সময় একটা প্রশ্ন আসে, আবার নাও আসতে পারে, ঠিক আছে? আহ কখনো আসে আবার কখনো নাও আসতে পারে মধ্যযুগ এবং প্রাচীন যুগ থেকে। ব্যাংকের ক্ষেত্রে আসলে বেসিক্যালি বাংলার প্রশ্নটা আসে আধুনিক যুগ থেকে, কেমন? আবার আপনি দেখেন বিসিএস এর ক্ষেত্রে আধুনিক যুগের প্রশ্ন আসে 10টা। তাহলে দেখেন বিসিএস এর জন্য আপনার আধুনিক যুগ ভালো করে পড়তে হবে, ব্যাংকের জন্য আপনার আধুনিক যুগ ভালো করেই পড়তে হবে। এই কারণে বলতেছি সাহিত্য প্রিপারেশনও কিন্তু ব্যাংক এবং বিসিএস অলমোস্ট সেম। কাজেই যারা বিসিএস এবং ব্যাংক একই সাথে প্রিপারেশন নিতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাংলার প্রিপারেশনটা অলমোস্ট সেম, ঠিক আছে? তাহলে আমরা এই যে অনেকেই যে বলেন যে বিসিএস এবং ব্যাংক কি আলাদা প্রিপারেশন নেওয়া লাগবে কিনা বা ইয়ে লাগবে, কোন কোন জায়গাগুলো আলাদা নিতে হবে সেটা আপনার বুঝতে হবে। বাংলার ক্ষেত্রে আলাদা না, বাংলার ক্ষেত্রে একই প্রিপারেশন। তাহলে চলেন আমরা আমাদের পরের স্লাইডটা দেখি। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের কাছে কি মানে এই বিষয়গুলো আমি যেগুলো ক্লিয়ার করছি এই বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে কিনা? আমি চাচ্ছি না, মানে আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা যেহেতু কষ্ট করে সময় দিচ্ছেন, সময়টা এমনভাবে ইউটিলাইজ হোক যে আপনি বাংলা নিয়ে আমি আজকে বাংলা এবং ইংরেজি আলোচনা করব, তো বাংলা এবং ইংরেজিতে, বাংলা এবং ইংরেজিতে বিসিএস বলেন, ব্যাংক বলেন বা যে কোনো চাকরির পরীক্ষায় কি পড়তে হবে এটা নিয়ে আপনার কোনো কনফিউশন আজকের পরে থাকবে না। আজকের পর একটাই কনফিউশন হবে, সেটা হচ্ছে আপনার পড়াশোনা করতে হবে, জাস্ট এটাই। এটা ছাড়া আর কোনো কনফিউশন, মানে কি পড়তে হবে না পড়তে হবে এটা নিয়ে কোনো কনফিউশন আপনার মধ্যে থাকবে না, কেমন? এবার আজকের টপিক, মানে আজকের আলোচনায় আমরা বাংলা এবং ইংরেজি রাখবো, অন্য টপিক নিয়ে আজকে কোশ্চেন করবেন না, সেটা আগামীকাল আলোচনা করা হবে। দেখেন বাংলা ভাষা ও সাহিত্যে যেহেতু 25 নাম্বার, এই 25 নাম্বারের মধ্যে আমি যদি একটু গুছাই প্রস্তুতি নিতে পারি, একটু ভালো প্রস্তুতি যদি নিতে পারি, তাহলে আমার কিন্তু এখানে 20+ মার্ক পাওয়া সম্ভব। আমি একটা কথা বলি, মানে ব্যাংকের আপনার যদি প্রিলি টিকতে চান, ব্যাংক প্রিলি টিকতে চাইলে বাংলাতে, ব্যাংক প্রিলি টিকতে চাইলে বাংলাতে 20+ মার্ক তোলার কোনো বিকল্প নাই। ব্যাংকে আবার বলছি, ব্যাংকের প্রিলি টিকতে হইলে আপনার বাংলাতে খুব ভালো করতে হবে, এবং বাংলায় একমাত্র সাবজেক্ট যেটাতে 20+ মার্ক পাওয়া খুব বেশি পরিমাণ সম্ভব। কিভাবে সম্ভব একটু পরে যখন আমি আলোচনা শেষ করব তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখন আসেন আমরা এখন যে জিনিসটা দেখব, পরবর্তী স্লাইড থেকে আমরা দেখব আমাদের বাংলা ব্যাকরণে, অর্থাৎ ব্যাংকের প্রস্তুতিতে, বাংলা প্রস্তুতিতে বাংলা ব্যাকরণে কোন কোন টপিকগুলো পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে এবং সেগুলো কোথা থেকে পড়তে হবে বা আমি কিভাবে পড়তে পারি, কোন কোন টপিকগুলো আসলে আমার বাংলা ব্যাকরণের জন্য দরকার। তাহলে খেয়াল করেন, আপনি আজকে যখন কি কি টপিক আপনার পড়তে হবে এটা যখন আপনি আজকে জানবেন, জেনে যাবেন, তাহলে এটা নিয়ে কি আর কনফিউশন মানে থাকবে কারো যে আমি তো জানি না আসলে আমার পড়া কোথা থেকে শুরু করতে হবে, আমি তো জানি না আমার আসলে কি পড়তে হবে? আপনার কি পড়তে হবে, সেটা কোথা থেকে পড়বেন সেটাও আজকে আমি কি করছি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে আশা করছি আপনার মনের মধ্যে কোনোরূপ কনফিউশন থাকবে না যে আমি আসলে বুঝতেছি না কিভাবে পড়া শুরু করব। আমাদের প্রিপারেশনের শুরুতে যে প্রবলেমটা আমাদের হয়, বা আমরা যে কোনো প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে আমরা আসলে বুঝতে পারি না আমাদের কি পড়া দরকার, কোথা থেকে পড়া দরকার। আজকে আমরা সেশনে সেটাই শিখবো, আমাদের আসলে কি পড়া দরকার এবং সেটা আমরা কোথা থেকে পড়তে পারি। চলেন আমরা শুরু করি। ব্যাংকের বাংলা ব্যাকরণের জন্য যা যা দরকার তার মধ্যে প্রথমেই রয়েছে প্রয়োগ অপপ্রয়োগ। এই প্রয়োগ অপপ্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ যে বিষয়টা, আহ হ্যাঁ, এই ওয়েবিনারটা কালকেও হবে। আমরা 3টা নিব, তো আজকে সেকেন্ডটা, আজকে আমরা বাংলা এবং ইংরেজি বলছি, কালকে ম্যাথ সহ বাকিটা কভার করা হবে। হ্যাঁ, টোটাল 3টা, আজকে সেকেন্ডটা চলতেছে। আচ্ছা, আমরা প্রয়োগ অপপ্রয়োগ পড়ব। প্রয়োগ অপপ্রয়োগ কোটা আপনারা অলরেডি এইচএসসি তে এটা জানেন। যেমন মনে করেন যে বিরাট গরু ছাগলের হাট, হ্যাঁ, এটা হচ্ছে ভুল প্রয়োগ। বিরাট গরু ছাগল না, গরু ছাগলের বিরাট হাট হবে সেটা, কেমন? তাহলে এই যে প্রয়োগ অপপ্রয়োগ গুলো আছে, এগুলো আসলে আমরা কোথা থেকে পড়তে পারি? এগুলো ব্যাংকের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ, দুটাতেই গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো আমরা কোত্থেকে পড়তে পারি? এটার জন্য আমার এইচএসসির বই, বিগত প্রশ্ন প্লাস
P2 এর লেকচার বুক, P2 এর বাংলা ব্যাকরণ লেকচার বুকটা আপনারা দেখতে পারেন। যারা আগে ভর্তি ছিলেন তারা হয়তো জানবেন এই 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 P2 এর বাংলা লেকচার বুকে এই প্রয়োগ অপপ্রয়োগের বিষয়গুলো আসলে কি করা হয়েছে, ক্লিয়ার করা হয়েছে। এটা আসলে বেসিক্যালি আপনার প্রয়োগ অপপ্রয়োগ, এটা এইচএসসি এবং বিগত সালের প্রশ্ন আপনার খুব ভালো করে পড়তে হবে। তাহলে এইচএসসির আমি আসলে কি পড়বো? এইচএসসির আপনি যেটা পড়বেন, এইচএসসির যে প্রশ্নগুলো আছে না, যেমন আজকে থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলো, কেমন আজকে হচ্ছে কোনটা আপনার 25 সালের 25, 24, কেমন 23, 22, 20, এগুলা এই সব প্রশ্নগুলা বিগত এইচএসসি যে বিগত প্রশ্নগুলো আছে, সে বিগত প্রশ্নগুলা প্লাস হচ্ছে এইচএসসি প্লাস হচ্ছে বিগত প্রশ্ন। এখানে যে বিগত প্রশ্নের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার ব্যাংক বিসিএস এর বিগত প্রশ্ন, কেমন মানে চাকরির পরীক্ষায় আসা বিগত প্রশ্ন। একটা হচ্ছে এইচএসসির বই থেকে এইচএসসির কি পড়বেন, এইচএসসি পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো পড়বেন, আর ব্যাংক বা বিসিএস এর যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেগুলো পড়বেন। বানান এবং বাক্যশুদ্ধি, এটার ক্ষেত্রে আমি বলবো বানান এবং বাক্যশুদ্ধি আমাদের জন্য একটু ডিফিকাল্ট জিনিস, কেমন এটা আমরা আসলে অনেকগুলো বই থেকে পড়লে হয় না। এটার জন্য আমি একদম সহজ সমাধান দিচ্ছি আপনাদেরকে, কিচ্ছু করতে হবে না, জাস্ট বানানের বিগত সালের যত প্রশ্ন আছে, আপনার চাকরি পরীক্ষায় আসা বানানের বিগত প্রশ্ন, শুধু এই একটা কাজ করুন। অন্য কোনো ইভেন P2 এর লেকচার বুক থেকেও পড়া দরকার হবে না। P2 এর লেকচার বুক যদিও বানানের বিগত সালের প্রশ্নগুলো নিয়েই করা হয়েছে, আপনি বিগত সালের প্রশ্নগুলো সেটা P2 এর লেকচার বুক বলেন বা যেখানেই বলেন, বানানের বিগত প্রশ্নগুলো কি করেন, আপনি বানানের বিগত প্রশ্নগুলো পড়েন। আপনার যদি বানানের এই টপিকটা কঠিন লাগে, বানানের এই টপিকটা যদি আপনার কঠিন লাগে, তাহলে আপনি কেবল মানে বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে এরকম বিগত বানান, এখন বলতে পারেন যে প্রশ্ন তো তাহলে অনেক অনেক হবে, আসলে এরকম না। বানানের প্রশ্ন ঘুরে ফিরে সেম প্রশ্নই বারবার পরীক্ষাতে আসতে থাকে, বারবার পরীক্ষাতে আসতে থাকে। আপনি যদি খুব ভালো করে অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন 50 থেকে 60টা বানান আছে সর্বোচ্চ, যে প্রশ্নগুলো আসলে ঘুরে ফিরে পরীক্ষাতে বারবার আসে। তাহলে বানান এবং বাক্যশুদ্ধি আপনি যদি বিগত সালের প্রশ্নগুলো পড়েন তাহলে ভালোই কাভার দিবে। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে একটু আলাদা করে বলি, এটা আমার স্লাইডে নাই, আমি একটু আপনাকে কলম দিয়ে লিখে দিচ্ছি, এইটা আপনার অবশ্যই পড়তে হবে। সেটা হচ্ছে উচ্চারণ। উচ্চারণ থেকে কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংকে প্রশ্ন হচ্ছে। তাহলে এই উচ্চারণ কোত্থেকে আমরা পড়বো? এই উচ্চারণও আমরা পড়বো এইচএসসির বই থেকে। এইচএসসির বিগত বোর্ড কোশ্চেনগুলো পড়লেই চলবে, এইচএসসির বিগত বোর্ড কোশ্চেনগুলো পড়লেই চলবে, ঠিক আছে? ওকে। শব্দ, শব্দ মানে কোনটা, এই যে এটা কোনটা কোন ভাষার শব্দ, শব্দের প্রকারভেদ বা এই ধরনের যে বিষয়গুলো আছে, এই শব্দের চ্যাপ্টারগুলো আমরা কোত্থেকে, এগুলো এটা কোত্থেকে করব? নবম ও দশম শ্রেণীর বই, নবম ও দশম শ্রেণীর যে বোর্ড বই আছে, বাংলা ব্যাকরণের যে বোর্ড বই আছে, নবম দশম শ্রেণীর বোর্ড বইটা আমরা পড়বো। এবং একই সাথে P2 এর লেকচার বই, মানে P2 এর যে লেকচার বুক আছে, P2 এর লেকচার বুকে শব্দ চ্যাপ্টারটা খুব ভালোভাবে কভার করা হয়েছে। P2 এর লেকচার বুকটা দেখবেন, প্লাস হচ্ছে নবম ও দশম শ্রেণীর বোর্ড বই দেখবেন, এই দুটো দেখলেই চলবে। আচ্ছা, ওকে। প্রীতি দাস, নমস্কার। আহ, এই আমাদের হচ্ছে উনি সম্ভবত সেকেন্ড ব্যাচের ছিলেন, আমার যতটুকু মনে পড়ে আর কি। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ লাইভ দেখছেন সেজন্য। আচ্ছা, পদ, এবার আসেন পদের বিষয়ে। পদ হচ্ছে নবম দশম শ্রেণীর বই, নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে হচ্ছে নতুন বইটা দেখবেন, পদের ক্ষেত্রে নতুন বইটা দেখবেন। নতুন বই, এখন প্রশ্ন করতে পারেন নতুন বই কোনটা? নতুন বই হচ্ছে এখন এক্সিস্টিং নবম ও দশম শ্রেণীর যে বইটা আছে সেই বই থেকে পদের চ্যাপ্টারটা পড়বেন। এটা পাশাপাশি P2 এর লেকচার বুক ফলো করবেন। এখন বলতে পারেন আমি তো P2 তে ভর্তি নাই, তাহলে আমি কি করব? তাহলে আপনি P2 তে ভর্তি না থাকলে নবম ও দশম শ্রেণীর বইটা ভালো করে অনুশীলন করলেই চলবে, কেমন? আর P2 তে যারা ভর্তি আছেন তারা নবম ও দশম শ্রেণীর বইয়ের পাশাপাশি P2 এর লেকচার বুক যেটা আছে সেটা আপনি দেখবেন। প্রত্যয় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রত্যয়ের জন্য আপনার যেটা দেখতে হবে, নবম ও দশম শ্রেণীর পুরাতন বাংলা ব্যাকরণ বোর্ড বই। এইটা নিয়ে একটু কনফিউশন যে পুরাতন বাংলা ব্যাকরণ বোর্ড বইটা আসলে কোনটা। এটা আমি আজকে আমার শেষে বইয়ের ছবি আছে, ফ্রন্ট পেজে ছবি আছে, আমার লেকচার স্লাইডে দেখবেন, আমি মার্ক করে দিব এটা, কেমন? পুরাতন বোর্ড বইটা, কেমন? আচ্ছা, তাহলে প্রত্যয়ের জন্য আমি পুরাতন বোর্ড বইটা পড়বো, বিগত যত প্রশ্ন আছে পড়বো, এবং আমাদের লেকচার P2 এর যে লেকচার বুক আছে লেকচার বুক দেখবেন। এই প্রত্যয়ের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, এই প্রত্যয় থেকে আপনি অনুশীলন যদি করতে পারেন, অনুশীলন যদি করতে পারেন, বিগত প্রশ্নগুলো যদি ভালো মতো অনুশীলন করতে পারেন তাইলেই কিন্তু চলে। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট একটু দিয়ে দিই, সেটা হচ্ছে আমি কখনো আমি যেহেতু P2 এর বাংলা ক্লাসগুলো নেই, হ্যাঁ, নেওয়ার সৌভাগ্য হয়েছে আর কি, সেক্ষেত্রে আমি চিন্তা করছি আমি কিছু আপনাদের এবার থেকে হয়তো আমি কিছু হ্যান্ড নোট দিয়ে দিব। এটা আমি আসলে ওভাবে বলছি না,
মানে এটা যে কোনো ডিক্লারেশন বিষয়টা এরকম না, আমি কিছু হ্যান্ডবুক হয়তো এবার থেকে প্রোভাইড করার ট্রাই করবো, হ্যান্ড নোট কিছু প্রোভাইড করার ট্রাই করবো। ওই হ্যান্ড নোট গুলা ওখানে থাকবে আসলে যেগুলো মানে গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসতেই পারে এরকম বিষয়গুলো, অর্থাৎ পরীক্ষার শেষ সময় আপনি যাতে দেখে যেতে পারেন ও ধরনের বিষয়গুলো ওটা কভার করবে। এটা আমার প্ল্যানে আছে, এটা আমি আপনাদেরকে মানে কথা দিচ্ছি না যে এটা থাকবেই, বাট আমার প্ল্যানে আছে এই ধরনের কিছু একটা করার বা এই ধরনের কিছু প্রোভাইড করার। আহ, সেটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, কারক, কারকের বিষয়টা বলি। কারক কিন্তু বিসিএস এ নাই, এই কারক কিন্তু বিসিএস এ নাই, কিন্তু ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো কারকটা ব্যাংকের জন্য আলাদা করে ভালো মতো পড়বেন। কারকের জন্য আপনি নবম ও দশম শ্রেণীর নতুন বোর্ড বই যেটা আছে, এখন এক্সিস্টিং বোর্ড বই যেটা আছে সেটা পড়বেন, বিগত সালের প্রশ্ন পড়বেন এবং P2 এর লেকচার বুক দেখবেন। কারকের জন্য নবম ও দশম শ্রেণীর নতুন বোর্ড বইটা দেখবেন। কারণ নতুন বোর্ড বই কেন দেখতে বলতেছি, কারকের ক্ষেত্রে দেখবেন পুরাতন বোর্ড বইতেও কারক 6 প্রকার, নতুন বোর্ড বইতেও কারক 6 প্রকার, কিন্তু পুরাতন বোর্ড বইতে সম্প্রদান কারক ছিল যেটা নতুন বোর্ড বইতে নাই, সম্প্রদান কারককে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। সো এই জায়গাটাতে আপনার নতুন বইটা ভালো করে পড়তে হবে কারকের জন্য। কেমন? উপসর্গ, উপসর্গ ক্ষেত্রে হচ্ছে নবম ও দশম শ্রেণীর নতুন বোর্ড বই যেটা আছে সেটা এবং বিগত সালের প্রশ্ন, এই দুটা পড়লেই চলবে। সমাসের ক্ষেত্রে হচ্ছে P2 এর লেকচার বুক পড়বেন ভালো করে এবং বিগত সালের প্রশ্ন পড়বেন। এখানে আমি আসলে বোর্ড বই বলবো না, সমাসের ক্ষেত্রে আসলে বোর্ড বই বলবো না, সমাসের ক্ষেত্রে বলবো P2 এর লেকচার বুক এবং বিগত সালের প্রশ্ন ভালো করে অনুশীলন করার জন্য। সোফার আপনারা আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তার মধ্যে কি কি পড়তে হবে এটা কি ক্লিয়ার কিনা? এতটুকু কি ক্লিয়ার? যারা ক্লাসে আছেন আপনাদের কি এখন পর্যন্ত বাংলা ব্যাকরণে কি পড়তে হবে এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন আছে? আচ্ছা, একজন একটা প্রশ্ন বারবার করছেন, প্রাইভেট ব্যাংকের প্রস্তুতি আর সরকারি দুটোই কি ভিন্ন? পুরোপুরি ভিন্ন না, 50 থেকে 60% সিমিলার, কিছুটা ভিন্ন। প্রাইভেট ব্যাংকে বাংলা লাগে না, সরকারি ব্যাংকে বাংলা লাগে। প্রাইভেট ব্যাংকে ইংরেজি ভোকাবুলারিটা বেশি আসে, সরকারি ব্যাংকেও আসে, ঠিক আছে। কিন্তু প্রাইভেট ব্যাংকের এটা পুরো প্রশ্নটাই ইংরেজিতে হয়। সরকারি ব্যাংকে যেখানে বাংলার প্রশ্ন থাকে, প্রাইভেট ব্যাংকে যেহেতু থাকে না সেটা। প্রাইভেট ব্যাংকে অনেক সময় অ্যানালিটিক্যাল পাজল দিয়ে দিতে পারে, সরকারি ব্যাংকে সাধারণত অ্যানালিটিক্যাল পাজল দেয় না। এই খুব বেশি পার্থক্য আছে এরকম না। সরকারি ব্যাংকে চাকরি পাইতে হলে আপনার 200 নম্বরের খুব ভালো রিটেন পরীক্ষা দিয়ে আসতে হবে। প্রাইভেট ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে আপনার হচ্ছে একটা পরীক্ষাই হবে, আপনি রিটেন মেলাই এবং এরপরে 2-3টা ভাইভা ফেস করতে হবে, দ্যাটস ইট। প্রত্যয় পুরাতন বোর্ড বইটা দেখান স্যার, মানে বুঝলাম না। পুরাতন বোর্ড বই মানে কোনটা? পুরাতন বোর্ড বই কোনটা সেটা? পুরাতন বোর্ড বই দেখান বলতে কি পুরাতন বোর্ড বই কোনটা বলতেছেন সেটা? না, অফলাইন না, সবগুলো অনলাইন, সবগুলো অনলাইন। পুরাতন বোর্ড বই বলতে কোনটা সেটা আমি আমার পরের স্লাইডগুলোতে আছে, পুরাতন বোর্ড বই কোনটা সেটা আমি বলে দিব। স্যার যদি কেউ থার্ড ইয়ার থেকে প্রিপারেশন শুরু করতে চায় তাহলে কিভাবে করবে? এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে। এখানে আপনাকে সবগুলো টপিক বলে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টের টপিকগুলো আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। এই যে আজকে এবং কালকে দুটো সেমিনার, এই দুটো সেমিনারে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন আপনার আসলে কি পড়তে হবে, আপনার কি বাদ দিতে হবে বা কি কি পড়তে হবে। তাহলে আপনি এখান থেকে যখন কি কি পড়তে হবে সেটা যখন আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছেন, তাহলে এই জিনিসটাই আপনি কি করবেন, এইগুলোই পড়বেন, প্রিপারেশনটা এইভাবে করেই শুরু করবেন। কেমন? অফলাইন ক্লাস হয় না, এটা আর প্রশ্ন করেন না, এটা অনেকবার প্রশ্ন করছেন, উত্তর দিয়েছি অলরেডি, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি কি আমাদের হচ্ছে যে বাংলা ব্যাকরণ আমরা কি কি পড়তে হয়, ঠিক আছে। এরপর দেখেন কি আছে, এরপর হচ্ছে ধ্বনি ও বর্ণ, P2 এর লেকচার বুক এবং এটার সাথে আপনার যারা P2 তে পড়তে হবে না তারা পড়বেন হচ্ছে বোর্ড বই। বোর্ড বই কোথাকার বোর্ড বই? নবম দশম শ্রেণীর, নবম দশমের বোর্ড বই, নবম দশমের বোর্ড বই পড়বেন। নত সপ্তবিধান নবম দশমের পুরাতন বই, পুরাতন বই কেন পড়বেন? নবম দশম, আচ্ছা আপনারা মনে আছে না আমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম না, চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন বেনুবিনা কঙ্কন কণিকা, পড়ছিলাম, মনে আছে? ওই কবিতাটা কোথায় ছিল? ওই কবিতাটা এই পুরাতন বোর্ড বইতে ছিল। এই কারণে আপনার হচ্ছে নত সত্যবিধান যখন আপনি পড়বেন তখন নবম দশমের পুরাতন বোর্ড বইটা ভালো করে পড়বেন। জ্যোতিচিহ্ন নবম দশমের পুরাতন বোর্ড বই, নতুনটা অবলিক নতুন দুইটা পড়লেই চলবে, নতুনটাও দেখতে হতে পারে, এটা দুইটাই দেখতে হবে, এটা দুইটাই কভার করতে হবে। জ্যোতিচিহ্নের জন্য পুরাতন এবং নতুন দুইটা বই লাগবে। সন্ধির ক্ষেত্রে P2 এর লেকচার বুক দেখলেই চলবে, সন্ধির ক্ষেত্রে P2 এর লেকচার বুক দেখলেই চলবে। এই গেল হচ্ছে আপনার বাংলা ব্যাকরণ কি কি পড়তে হবে। বাংলা ব্যাকরণের সবগুলো টপিক এখানে চলে আসছে। বাংলা ব্যাকরণে এর বাইরে গিয়ে আসলে খুব বেশি কিছু পড়ার দরকার হবে না। কেমন? এর বেশি বাইরে গিয়ে খুব বেশি কিছু পড়ার দরকার হবে না বাংলা ব্যাকরণের জন্য। এবার তাহলে আসেন কিছু জিনিস আমরা একটু অতীতে ফিরে যাই। কিছু বিষয়ের জন্য শৈশব বা কৈশোরের শিক্ষাগুরুদের ব্যাতের কথা স্মরণ করতে হবে। মনে আছে স্কুলে মাইর খাইছেন কে কে? একটু বলেন তো, একটু শেয়ার করেন, একটু পুরাতন স্মৃতি রোমন্থন করেন। স্কুলে মাইর খাইছেন কেউ? আমি কিন্তু খাইছি। এবং সেটা হচ্ছে কি ওই যে আপনার তাও কোথায়, বেঞ্চের মানে টিচারের সামনে যে বেঞ্চটা থাকে না সেই বেঞ্চের নিচে মাথা ঢুকানোর পরে পিঠটা ওপেন হয়ে যায়, এই পিঠের উপরে মানে চরম পরিমাণে আর কি, হ্যাঁ।
আহ ঠিক আছে, ওই চরম পরিমাণ মাইর খাইছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ব্যাংক বাংলা এগুলো দুইটাই সেম, ক্লিয়ার হয়ে যাবে। বহুত মাইর খাইছি খাইছি না? আচ্ছা, তখন খেয়াল করেন যে টিচারটা আপনাকে, যে টিচারটা নেক্সট দিন মাইর খাবেন, যে টিচারের ক্লাসে, ওই টিচারের পড়া সবার আগে শেষ করতাম না আমরা? আমরা স্কুলে পড়া কোনটা সবার আগে শেষ করতাম? যেটা পরদিন মাইর দিবে সেটা তো, নাকি? নাকি হচ্ছে ওই স্যার, স্কুলে সেই স্যার যে আসলে সারাদিন আপনি টেবিলের মধ্যে টেবিলে তাল বাজায় গান গাইলেও কিছু বলতো না, বাবা বা মা ডাকে আপনারা কি করতো, মাথায় হাত বুলাই দিত, তারপরও তো জীবনও শিখেন নাই। শিখছেন কার কথা? যে টিচার আপনারা দুই চোখ খাটে দেখতে পারতো না, খালি পিটাইতো, ওই টিচারের পড়াই তো সবার আগে শিখছেন, তাই না? তো এখনো আসলে সেটা করতে হবে। কেন কি করতে হবে দেখেন, আমরা আসলে যখন ওই আমরা আসলে মানে স্বভাবত কি আমরা বাঙালিরা কিরকম, প্রেশার ছাড়া আসলে আমরা মানে কোনো কাজই আসলে করতে পারি না। আমাদের উপর প্রেশার আরোপ করা না হলে আসলে আমাদের পারফরমেন্স ডাউন হয়ে যায়, তাই না? এই জন্যই যেটা বললাম সেটা হচ্ছে, এখন যে টপিকগুলোর কথা বলবো বাংলাতে, আর যে টপিকগুলো আপনার পড়তে হবে সেগুলোর জন্য আপনার শৈশবের শিক্ষাগুরুদের বেতের কথা মনে করতে হবে। তাহলে এখন তো আপনাকে বেত দিয়ে মারার কিছু নাই। তাহলে এগুলো কিভাবে করবেন সেইগুলো আমি একটু পরে বলতেছি। তাহলে কোন টপিকগুলোর জন্য আমার শিক্ষাগুরুদের কথা মনে করতে হবে? এই টপিকগুলোর জন্য। কোনগুলা? বাগধারা, ঝাড়া মুখস্থ, এক কথায় প্রকাশ, ঝাড়া মুখস্থ, বিপরীত শব্দ, ঝাড়া মুখস্থ, প্রবাদ প্রবচন, এইগুলো আপনার কি করতে হবে? মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ করতে হবে। তো এখন তো আপনাকে মারার জন্য কেউ নাই, তাহলে আপনি এগুলো কিভাবে শিখবেন? এগুলো আপনি এভাবেই শিখবেন। এগুলো যদি আপনি চোখ বুলিয়ে যান, পরীক্ষার হলে কনফিউশনে পড়বেন, পরীক্ষার হলে ভুলে যাবেন, কেমন? তো এগুলো আসলে চোখ বুলিয়ে যাওয়ার মতো বিষয় না, এগুলো আপনার মুখস্থ করতে হবে। তাহলে আপনি কিভাবে মুখস্থ করব? আপনি এগুলো ফ্রেন্ডদের সাথে আপনার কি করতে পারেন, মনে করেন আজকে আমরা ওই যে বললাম পিটুয়েতে ডেলি টার্গেট থাকবে, পিটুয়েতে ডেলি টার্গেটে আমরা কি দিয়ে দিব? বাগধারা দিয়ে দিব, যে আপনার আজকে 1 থেকে 5 বাগধারাগুলো পড়া থাকবে, 5 পেজের বাগধারাগুলো আপনার সারাদিন আজকে পড়ার মধ্যে, আপনার টার্গেটের মধ্যে আজকে দিনের টার্গেট কি হবে, ডেলি টার্গেট, এগুলো ফিক্স করে দেওয়া হবে। টার্গেট থাকবে হচ্ছে 1 থেকে 5 পেজ আপনার বাগধারা পড়বেন, এবং সেটা রাত 10টার মধ্যে আপনি কি দিবেন, সেটা পরে পরীক্ষা দিবেন। তাহলে আপনি কি হচ্ছে, একই সাথে রিভিশন হয়ে যাচ্ছে, কেমন? ঠিক আছে। তাহলে বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, প্রবাদ প্রবচন, এগুলো আমাদের কি করতে হবে? ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ করতে হবে। তো এখানে কি বলা হচ্ছে, পিটুয়ে আবার আপনাকে স্কুল জীবনে ফিরিয়ে নিবে। কিভাবে ফিরিয়ে নিবে? এগুলো আসলে পড়া দিয়ে পড়া নেওয়া হবে। আমি কিন্তু ক্লাসে পড়া জিজ্ঞেস করি, আমি যে ক্লাসগুলো নিই আমি কিন্তু ক্লাসে পড়া জিজ্ঞেস করি, অনেক সময় মাইক অন করেও জিজ্ঞেস করা হয় পড়া। একই সাথে হচ্ছে যে ডেলি টার্গেটে তো আপনার এগুলো রেগুলার প্র্যাকটিস করা হবেই। সো এইটার জন্যই বলা হচ্ছে যে পিটুয়ে আপনাকে আবার স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে যাবে, কেমন? তাহলে আমরা বাগধারা দেখলাম, এক কথায় প্রকাশ দেখলাম, বিপরীত শব্দ দেখলাম, প্রবাদ প্রবচন দেখলাম। এগুলো হচ্ছে মোটা দাগে আপনার উক্ত টপিকগুলো ক্লাসে মুখস্থ করানো হবে, কারণ প্রেসার ছাড়া আমাদের অনেকেরই আসলে পড়া হয় না, কেমন? আচ্ছা, এবার আমরা বাংলা ব্যাকরণের আলোচনা শেষ। বাংলা ব্যাকরণ পার্ট থেকে যা যা পড়তে হবে সব আলোচনা শেষ। এবার আমরা সাহিত্যের ইয়েতে যাব, ঠিক আছে? এবার আমরা যাব সাহিত্যে কি কি পড়তে হবে। আগের স্লাইড দেখাইতে বলছেন, এই যে আগের স্লাইড হচ্ছে এটা। আচ্ছা, একজন প্রশ্ন করছেন, ভাইয়া আমার একটা কোয়েশ্চেন অলওয়েজই থাকে, সেটা হলো আমরা এসব বিরোচন কোথা থেকে পড়বো? এগুলোর জন্য ফিক্স কোনো বই তো নেই, সব বই তো সব কভার করে না। দেখেন, একটু বলি এই বিষয়টাতে। এগুলো বাগধারা বলেন, এক কথায় প্রকাশ বলেন, বিপরীত শব্দ বলেন, বা প্রবাদ প্রবচন বলেন, এগুলো আসলে কি? এগুলো আসলে ভোকাবুলারি, তাই না? ইংরেজি ভোকাবুলারি কি পৃথিবীর তাবৎ ভোকাবুলারি আপনার পক্ষে মনে রাখা বা মুখস্থ করা বা কমন পাওয়া সম্ভব? ডেফিনেটলি সম্ভব না। কাজে বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ কিংবা প্রবাদ প্রবচন, এটাও যেহেতু ভোকাবুলারি টাইপেরই পড়া, সুতরাং এটা আসলে আপনার সর্বোচ্চ যতটুকু প্রিপারেশন নেওয়া যায়, সর্বোচ্চ বেটার প্রিপারেশন যেভাবে নেওয়া যায় সেভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। বাট এখানে আলটিমেট প্রিপারেশন বলে কোনো প্রিপারেশন নাই, কোনো বই, পৃথিবীর কোনো বইয়ে এই জিনিসগুলা সবকিছু একই সাথে আছে এটা আসলে কোথাও বলা যাবে না, কেমন? ভোকাবুলারি টাইপ পড়াগুলো আসলে কোথাও এমন না যে এখান থেকে পড়লেই কমন আসবে, এই কথা আসলে কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না। আমি কি বুঝাতে পারছি? যিনি প্রশ্ন করেছিলেন যে এটা তো আসলে ফিক্স নাই, আপনার যেটা দেখতে হবে সবচেয়ে ভালো কোন জায়গাতে আছে, কোন বইতে আছে, সেটা আপনার কি করতে হবে? চুজ করতে হবে, কেমন? 11-12 নম্বর টপিক কি ছিল? 11-12 নম্বর টপিক কোনটা বললাম? আমি তো এটা দেখাইলাম, এটা। এরপরে তো হচ্ছে এই, আর কিছু না, এই। ওকে, তাহলে দেখেন আমরা সাহিত্য, এবার আসেন আমরা ব্যাকরণ শেষ করলাম। আমরা ব্যাকরণ পার্টে কি কি পড়তে হবে সেটা শেষ করলাম। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আসলে আমাদের সাহিত্য থেকে কি কি পড়া। আমি বলেছি ব্যাংকে এই বিসিএস এ যেরকম প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে আসে, ব্যাংকে আসলে প্রাচীন এবং মধ্যযুগ থেকে প্রশ্ন আসে কম কম, আসলেও একটা বা দুটো প্রশ্ন আসতে পারে, তো সে কারণে আমাদের আসলে পড়তে হবে। এই পড়াটা হবে খুব প্রিসাইজ। পিটুয়েতে আপনার হচ্ছে যা পড়ানো হবে তাই দেখবেন আর কি, ঠিক আছে? পিটু এর ক্লাস লেকচার দেখবেন, শুধু পিটু এর ক্লাস লেকচার দেখবেন, তাইলেই চলবে, এর বাইরে কিছু দেখার দরকার নাই আপনার 1 নম্বর ও 2 নম্বরের জন্য। এবার সাহিত্য থেকে আমরা আধুনিক যুগ, মধ্যযুগ আর প্রাচীন যুগ তো গেলে, এবার আমার আধুনিক যুগ থেকে কি কি পড়তে হবে।
আধুনিক যুগ থেকে পড়ার ক্ষেত্রে পিএসসি নির্ধারিত 11 জন সাহিত্যিক যেগুলো আছে, এই সাহিত্যিকের সাহিত্যকর্ম এগুলো সবসময়ের জন্য এই 11 জন হচ্ছে খুব প্রমিনেন্ট। এছাড়া আধুনিক যুগের উল্লেখযোগ্য সাহিত্যিকগণের সাহিত্যকর্ম এসএসসি এবং এইচএসসি বই, আপনারা হয়তো অনেকেই জানেন এসএসসি এবং এইচএসসির বোর্ড বই নিয়ে আমাদের কিন্তু ক্লাস থাকে আমাদের কোর্সে। এসএসসি এবং এইচএসসির বোর্ড বই থেকে আসলে কি পড়তে হবে না পড়তে হবে এগুলা ক্লাসে আলোচনা করা হয়, এটার জন্য আলাদা করে ক্লাস থাকে, কেমন? সো এসএসসি এবং এইচএসসি সিলেবাসের যে সাহিত্যগুলো আছে সেই সাহিত্যগুলো ভালো করে পড়তে হবে। যেমন বা বিবিআইডির একটা প্রশ্ন 23 সাল ভিত্তিক বা 24 সাল ভিত্তিক বিবিআইডির একটা প্রশ্নের মধ্যে ছিল তাঁত শব্দের অর্থ কি, তো আকারটা তো তাঁত শব্দের অর্থ কি। এই তাঁত শব্দের এটা আসছে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা থেকে, বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতা থেকে। হ্যাঁ, এই কবিতাটা হচ্ছে এইচএসসির বইতে আছে। এইচএসসির বইয়ে থেকে এই কবিতার শব্দের অর্থ যদি কেউ না পড়ে তাহলে তাঁত শব্দের অর্থ কি তার পক্ষে আসলে বলাটা একটু ডিফিকাল্ট। সো এই কারণে আমরা এসএসসি এবং এইচএসসি সিলেবাসে আসলে যে সাহিত্যগুলো আছে সেগুলো মানে আমাদের রুটিনে থাকে আর কি, কেমন? ওকে, এখানে আসলে মোটামুটি কোন সময় কি প্রশ্ন এসেছিল এগুলো আসলে দেওয়া হয়েছে, এটা আপনার দেখবেন। দেখেন সাহিত্যিক ইয়ার মধ্যে হচ্ছে কি কি দেখবেন, প্রাচীন যুগ, মধ্যযুগ, মুক্তিযুদ্ধভিত্তিক গান, তারাশঙ্কর, হ্যাঁ, সৈয়দ শামসুল হক, বিভূতিভূষণ, এটা এইগুলো হচ্ছে মানে কোন কোন সাহিত্যিক আমাদের দেখতে হবে সেটা। এখানে পিটুয়েতে 45 জন সাহিত্যিকের বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ 45 জন সাহিত্যিক, বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ 45 জন সাহিত্যিক একটা লিস্ট আমি দিয়েছি, একটা লিস্ট আমি সরবরাহ করেছি। যারা আমার পিটুয়ের যারা এক্সিস্টিং কেউ যদি ফেসবুক লাইভটা দেখে থাকেন তারা হয়তো বলতে পারবেন যে 45 জনের একটা লিস্ট আপনাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম, ঠিক কিনা? ওই 45 জনের যে লিস্টটা আমি দিয়েছি সেই লিস্টটা আপনি যদি কি করেন দেখেন তাইলে মোটামুটি সবগুলো সাহিত্যিক আসলে কি হয়ে যায়, কাভার হয়ে যায়। দরকার হলে সেটা ফেসবুকে আসলে কি করে দেওয়া হবে, আপনার হচ্ছে আমি দিয়ে দিতে বলবো যাতে আপনারা দেখে নিতে পারেন। যেমন অনেকে বলছেন দেখেছেন, হ্যাঁ, পেয়েছেন, অনেকেই যারা ক্লাসে আছেন তারা, যেমন শুভ হোসেন ফেসবুক ইয়েতে লাইভ দেখছেন, উনি বলছেন যে উনি পেয়েছেন। তো মোটামুটি ওই 45 জন রাইটারের যে লিস্টটা আছে সেই লিস্টটা মোটামুটি দেখলে আপনার হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগটা কাভার হয়ে যাবে। এই আধুনিক যুগ মানে ব্যাংকের জন্য আসলে গুরুত্বপূর্ণ, আধুনিক যুগ থেকে আসলে বেশি করে প্রশ্ন আসে, এই আধুনিক যুগটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে দেখেন আপনারা এবার আমার একটু ফিডব্যাক দিবেন, বাংলা সাহিত্যের জন্য আসলে আমরা কি পড়বো, কোন যুগটা গুরুত্ব দিয়ে পড়বো, প্রাচীন, মধ্যযুগ না আধুনিক যুগ? যারা ক্লাসে আছেন একটু রেসপন্স করবেন। ডেফিনেটলি আমরা কোনটা পড়বো? আধুনিক যুগ পড়বো, কেমন? আধুনিক যুগটা একটু বেশি প্রায়োরিটি দিয়ে পড়বো, আধুনিক যুগটা একটু বেশি প্রায়োরিটি দিয়ে পড়বো, কেমন? ওকে, এখন আসেন আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে কি কি বই লাগবে, কি কি বই লাগবে সেটা। এটা হচ্ছে যারা পিটুইতে ভর্তিকৃত আছেন তারা তো পিটুই লেকচার বুক পাবেন, পিটুই লেকচার বুক পড়লে অন্য বইয়ের আপনার দরকার হবে না, পিটুই লেকচার বুক পড়লেই চলবে। যারা হচ্ছে আপনার পিটুয়েতে নাই বা ভর্তি নাই বা ভর্তি হবেন না এরকম যদি কারো চিন্তা ভাবনা থাকে, উনি যদি এই সেশনটা দেখে থাকেন তাহলে ওনার জন্য আসলে কি বই বলবো, এই বোর্ড বই, যেহেতু পিটুই লেকচার বুক বোর্ড বই কভার করে সুতরাং আলাদা করে অন্যদের জন্য বলছি না। এটা হচ্ছে নতুন বোর্ড বই, আর এটা হচ্ছে যে পুরাতন বোর্ড বই বলছি না, এটা এই মলাটের যে বোর্ড বইটা আছে, এই দেখেন এখানে লেখা আছে মুনির চৌধুরী স্যারের যে বইটা, মুনির চৌধুরী স্যারের যে বইটা, এই বইটা হচ্ছে পুরাতন বোর্ড বই, কেমন? এটা হচ্ছে পুরাতন বোর্ড বই, মুনির চৌধুরী স্যারের যে বইটা এটা পুরাতন বইয়ের দোকানে পাবেন। এই বইটা ওই যে আমি বললাম যে কোনটা প্রত্যয় কারো কোন বই থেকে পড়বেন, পুরাতন বোর্ড বই এতক্ষণ যে বলতেছিলাম এইটাই হচ্ছে সেই পুরাতন বোর্ড বই, আর এটা হচ্ছে নতুন বোর্ড বই। এই আরেকটা বই কমন সেটা আপনার রাখবেন, বাংলা প্রশ্নপাঠ একটা বই আছে মহসিনা নাজিলার বাংলা প্রশ্নপাঠ, এই বইটা সবার টেবিলে থাকা উচিত, কেমন? এই এই বইটা সবার টেবিলে থাকা উচিত বাংলা, এটা হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস করার জন্য। এই বইটার কাজটা কি, এই বইটার কাজটা বলতেছি। মনে করেন আজকে আপনি পিটুয়েতে ক্লাস করলেন, পিটুয়েতে আজকে আপনাকে কি পড়ানো হইলো, সমাস পড়ানো হইলো, সমাস আজকে মনে করেন ক্লাস শেষ হইলো, সমাসে তো পিটুয়ে 2টা ক্লাস দেয়, এই 2টা ক্লাস মনে করেন আজকে শেষ, তো পিটুয়েতে 2টা ক্লাস শেষ হওয়ার পরে আপনার কাজ হবে বাংলা প্রশ্নপাঠ এই বইটাতে গিয়ে সমাসের বিগত সালে যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন কি করে ফেলা, অনুশীলন করে ফেলা। সবগুলো যদি প্রশ্ন অনুশীলন করতে পারেন বাংলা ক্লাস লেকচারটা দেখার পরে, তাহলে দেখবেন আপনি যে পরীক্ষায় দিতে যান না কেন সমাস থেকে প্রশ্ন আসলে সবার আগে আপনি আনসার করতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনার ক্লাস করে বুঝতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে আপনি বাংলা প্রশ্নপাঠ বইটা অর্থাৎ বিগত সালের প্রশ্ন সলভ করা যায় এরকম যে কোনো একটা বই থেকে যদি খুব ভালো করে বিগত যত প্রশ্ন আছে সেগুলো যদি আপনি ব্যাখ্যা সহ ভালো করে পড়তে পারেন তাহলে ওই টপিকটা আপনার সারা জীবনের জন্য ক্লিয়ার। ঠিক আছে, তাহলে পড়াশোনা করতে আসলে পড়াশোনার
কিভাবে করতে হয় বা পড়াশোনার কোন কোন জায়গাগুলো আমরা আসলে কিভাবে করি যে পড়াশোনা আগায় না, বা কেন কোন ভুলগুলো আমরা করি। আমরা এটা করি, মনে করেন আপনি কোনো একটা কোচিং এ গেলেন, একটা ক্লাস করলেন, ক্লাস করার পরে ওই টপিকের বিগত সালের প্রশ্নগুলো আপনি আর অনুশীলন করেন নাই। মনে রাখবেন, অনুশীলন করার কোনো বিকল্প নাই। আপনি যখন কোন একটা টপিক পড়ার পর সেটার বিগত সালের প্রশ্নগুলো মোটামুটি আপনি কি করে ফেলবেন, একদম শেষ করে ফেলবেন, ঠিক আছে, বারবার অনুশীলন করে একদম ওখানে, যেহেতু যদি আপনার কোনো রকম গলত না থাকে, তাহলে বুঝবেন ওই টপিকটা আপনার আসলে পারফেক্টলি পড়া হয়েছে। পড়াশোনা আসলে দুই প্রকার, একটা হচ্ছে পারফেক্টলি পড়াশোনা, আর একটা হচ্ছে পড়াশোনা করতেছি করতেছি ভাব ধরা। প্রার্থীরা সাধারণত দুইভাবে পড়াশোনা করে, একভাবে হচ্ছে পড়াশোনা করতেছি করতেছি ভাব ধরে, আর একটা হচ্ছে জেনুইন পড়াশোনা করে। জেনুইন পড়াশোনা কোনটা? জেনুইন পড়াশোনা হচ্ছে আমি এখন যেটা বললাম সেটা, আপনি ক্লাস করলেন, পড়লেন, এরপর বিগত সকল প্রশ্ন সলভ করলেন, এই টপিকটা শেষ করলেন, এটা হচ্ছে জেনুইন পড়াশোনা। আর পড়তেছি পড়তেছি ভাব ধরা কোনটা? ওই সমাসের মহসিনা নাজিলার প্রশ্নপাঠ বইটা থেকে সমাস টপিকে গেলেন, 3-4-5টা বা 2 পেজ প্রশ্ন সলভ করলেন, তারপর একটু হাই তুলে একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুম দিলেন, ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ ঘোরাফেরা করে আসলেন। এটা হচ্ছে ওই পড়াশোনা করতেছি করতেছি ভাব ধরা। তাহলে পড়াশোনা করতেছি করতেছি ভাব ধরে পড়াশোনা করলে আসলে চাকরি পাওয়া যাবে না। চাকরি পাইতে হলে পড়াশোনাটা পড়াশোনার মতো করে করতে হবে। আচ্ছা, অলোক পাল বলছেন ইংরেজিতে ভাইভা ফেস করতে হয়, এটা আমার ভয়ের কারণ। আমি ম্যাথে ভালো, ইংরেজি একটু ভয়ে আছে। আমার ছোটবেলা থেকে ব্যাংকার হওয়ার স্বপ্ন, এখন প্রশাসনে ছোট পোস্টে কর্মরত আছি। ইংরেজি ইংরেজিতে ভালো ইমপ্রুভমেন্ট সম্ভব। প্রথমেই যে বিষয়টা অলোক পাল সাহেব, আপনাকে যে বিষয়টা আমি প্রথমেই যে বিষয়টা বলবো, ইংরেজিতে ভাইবা ফেস করতে হয়, এটা একটা ভ্রান্ত ধারণা। ভাইবা ফেস কিভাবে করতে হবে সেটা ডিপেন্ড করবে ওই পার্টিকুলার ডেতে ভাইবা বোর্ডে যিনি আছেন উনি আসলে আপনাকে কিভাবে দেখছেন সেটার উপরে। উনি চাইলে আপনাকে কিছু প্রশ্ন ইংরেজিতে করতে পারেন, কিছু প্রশ্ন বাংলাতে করতে পারেন। যদি এটা ভাইবা সেশন না, তারপরে প্রশ্ন যেহেতু করেছেন, আপনি যেহেতু টেনশনে আছেন, সেটার জন্য আমি ক্লিয়ার করছি। যদি এটা সেশনের সাথে রিলেভেন্ট না, তারপরে বলে দিচ্ছি। দেখেন, যে কোনো ভাইভাতে একটা কমন প্রশ্ন থাকে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা ইংরেজিতে করা থাকে। তো আপনি খুব সুন্দর করে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ একটা নিজের মতো করে তৈরি করলেন, এটা প্র্যাকটিস করলেন। আবার এমন যেন না হয় যে এটা আপনি মুখস্থ করে গেছেন, ওখানে যাই বলা শুরু করছেন আমি অমুক, আমি তমুক, আমি সমুক, এর ধরনের করে, বিষয়টা যেন এরকম না হয়। হ্যাঁ, তাহলে এটা আপনি তৈরি করলেন। এরপরে হচ্ছে আপনি ইংরেজিতে সব প্রশ্ন হবে না, কেমন? ইংরেজিতে সব প্রশ্ন হবে না, আপনার সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন হবে, ইংরেজিতে সব প্রশ্ন হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। কাজে ইংরেজিতে কথা বলতে হবে, এই ভয়ে প্রিপারেশন নেওয়া থেকে দূরে থাকাটা আমার মনে হয় ওয়াইজ হবে না। সো আপনি খুব ভালো করে প্রিপারেশন শুরু করে দেন। আর ভাইবা এখনো অনেক সময় আছে। আপনি প্রিলি রিটেন পাস করলে আপনার কনফিডেন্স যেভাবে বাড়বে, সেটা দেখবেন আপনি গিয়ে ভাইবা বোর্ডে বসে আপনি কখন ভাইবা দিয়ে বেরিয়ে গেছে আপনি নিজে টেরই পাবেন না, কেমন? আর ব্যাংকের ভাইবা বিসিএস এর মতো তো চ্যালেঞ্জিং হয় না, তো এটা একটা পজিটিভ দিক। আর ভাই বিশ্বাস করেন, আপনি ভাইবা যখন দিতে যাবেন, বোর্ডের সবাই এত ভালো, এত চমৎকার, আপনার এত কোঅপারেটিভ মাইন্ডেড স্যাররা যারা থাকেন, এত কোঅপারেটিভ মাইন্ডেড, এগুলো বলার মতো না। যেমন হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমার ইয়ে ভাবি একটা ইয়েতে পরীক্ষা মানে ভাইবা দিতে গেছেন, ব্যাংকেরই একটা ইয়েতে। তো ওনার ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করতে গিয়ে উনি ওনার সাবজেক্ট যেটা ছিল, সে বায়োকেমিস্ট্রি সাবজেক্ট থেকে প্রশ্ন করেছে, উনি খুব ভালো আনসার করতে পেরেছেন বায়োকেমিস্ট্রি গুলা। কিন্তু সমসাময়িক অনেকগুলো বিষয়ে প্রশ্ন করেছে যেগুলো আসলে উনি ওভাবে করে আনসার করতে পারেন নাই। তো বোর্ডের যিনি ইয়া ছিলেন, মানে বোর্ড প্রধান যিনি ছিলেন, ওই স্যার এত বেশি আপনার হচ্ছে কি মানে এত চমৎকার ভাবে বলছে বলছে ও তো অনেক জানে, নিজের সাবজেক্ট সম্পর্কে অনেক জানে। একজনের পক্ষে তো আসলে সবকিছু জানা সম্ভব না, সো এটা কোনো ব্যাপার না, সে কিন্তু নিজের সাবজেক্ট সম্পর্কে অনেক ভালো জানে। সো দেখেন, আপনাকে মানে ভাইবাকে আপনারা আসলে অনেকেই যেভাবে করে যতটা ডিফিকাল্ট বা যেমন কঠিন মনে করতেছেন এরকম না। আমি আমার ভাইবার এক্সপিরিয়েন্স কোনো একদিন শেয়ার করব, সেটা আরো মানে ইয়ে ছিল। আমি তো মনে করছি আমার ভাইবাতে ফেল করাই দিবে, আমাকে ভাইবাতে ফেল করাবে এরকম মনে করছি। আমি এত সহজ প্রশ্ন পারি নাই। হ্যাঁ, এইটা। সো বিষয়টা হচ্ছে ভাইবা আসলে খুবই না, আপনি যদি খুব জেন্টাল থাকতে পারেন, আপনি যদি মোটামুটি ভাইবার যে কিছু কৌশল আছে সেই কৌশলগুলো যদি আপনি ইয়ে করতে পারেন, এক্সিকিউট করতে পারেন, তাহলে ভাইবা আপনার জন্য আসলে খুব বেশি সমস্যা হবে না, কেমন? তাহলে ভাইবা নিয়ে আমরা আসলে টেনশন করার দরকার নেই। আমাদের মেইন টেনশনটা হওয়া উচিত প্রিলি পাস করে কিভাবে ভালোভাবে রিটার্ন দেওয়া যায়, সেই বিষয়টা আমাদের আসলে মাথায় রাখতে হবে। আমরা যদি এভাবে করে প্রিপারেশন নিতে পারি তাহলে কিন্তু সম্ভব। দেখেন, 23 সালের যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোর জন্য এখনো যথেষ্ট সময় আছে। আমি আবার বলছি, যারা প্রিপারেশন শুরু করতেছেন, এই ইয়ের মধ্যে আছেন, কনফিউশনের মধ্যে আছেন, প্লিজ আর সময় নষ্ট করিয়েন না। আজকে থেকেও যদি শুরু করেন তাও সম্ভব। 3 থেকে 4 মাস অনেক সময়, এই সময়টা প্রপারলি ইউটিলাইজ করেন। কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, এগুলো ডিটেইল বলে দেওয়া হচ্ছে। এরপর আমার মনে হয় না আর কোনো রিজন থাকতে পারে আপনার এলোমেলো পড়াশোনা হওয়ার।
বা আপনি হচ্ছে কি ইনডিফারেন্ট ভাবে ঘোরাফেরার আর কোনো রিজন নাই। এত কিছু আপনাকে ভেঙে ভেঙে বলে দেওয়ার পরেও যদি আপনি আসলে পড়তে না পারেন, আপনি যদি আহ, কি পড়তে হবে এটা যদি বুঝতে না পারেন, আপনি যদি ইয়ে করেন, অর্থাৎ কি মানে হতাশায় ভুগেন যে আমি তো আসলে জানি না কোথা থেকে শুরু করবো, বুঝতেছি না, তাহলে মনে রাখবেন যে আপনি আসলে শুরু আর করতেই পারবেন না, হয় এখন নয় কখনোই না। আপনি এখন শুরু করলে এখনই করতে হবে। আপনি পরের জন্য কি যেটা ফেলে রাখবেন এটা দেখবেন আরো ডিলে হচ্ছে, আর 6 মাস পর দেখবেন আবার আপনার নতুন করে এরকম কোনো একটা ওয়েবিনার শুনতেছেন, আপনার মনে হবে আবার শুরু করার কথা, তখন দেখবেন আবার 6 মাস পরে সেম কাহিনী হবে। হ্যাঁ, সো আপনারা শুরু করে দেন। তাহলে গেল, এই হচ্ছে বাংলার প্রিপারেশন। বাংলার প্রিপারেশন নিয়ে আমার মোটামুটি সাহিত্য এবং বাংলা ব্যাকরণ পার্ট পুরোটা শেষ করলাম। কি কি পড়বেন না পড়বেন সব ডিটেলে বলা হলো। আশা করছি আপনাদের কনফিউশন, বাংলার বিষয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই। হ্যাঁ, সেটা বিসিএস বলেন বা ব্যাংক বলেন, বাংলা নিয়ে আশা করছি আপনাদের কোনো কনফিউশন নাই। আহ, একজন প্রশ্ন করেছেন, আমার মা বাবা দুজনেই জনতা ব্যাংকে কর্মরত ছিলেন। আচ্ছা, ওনারা 88 সালে সিনিয়র অফিসারে জয়েন করেছিলেন, তাদের ধারণা ব্যাংকে জয়েন করা অনেক সহজ। আসলে কি এখনকার সময়ে ব্যাংক পরীক্ষা সহজ হয় ভাইয়া, নাকি বিসিএস এর চেয়ে কঠিন? অ্যাকচুয়ালি ডিপেন্ডস, দুটো দুদিকের বিষয়। ওনারা যখন জয়েন করেছিলেন সেটাও আমি বলবো না, খুব বেশি না। আপনি যদি আজকে থেকে 10 বছর আগের নিয়োগগুলোও দেখেন, আজকে থেকে 10 বছর বা 15 বছর আগের নিয়োগগুলোও দেখেন, তখনও দেখবেন মানে কম্পিটিশনটা হিউজ ছিল, নো ডাউট। বাংলাদেশের চাকরির বাজারে কম্পিটিশন আসলে কখনোই কম ছিল না। আঙ্কেলরা যখন আসলে জয়েন করেছেন, আঙ্কেল বা আন্টি যখন জয়েন করেছিলেন, তখন আসলে কম্পিটিশনটা ওই সময় একটু তুলনামূলক কম ছিল, কারণ আপনারা জানেন এখন যে পরিমাণ গ্রাজুয়েট ইউনিভার্সিটিগুলো থেকে গ্রাজুয়েশন করে বের হয়, তখন তো ইউনিভার্সিটির সংখ্যা আসলে কম ছিল, তাই না? তো তখনকার গ্রাজুয়েটরা আসলে আপনার ওই প্রিভিলেজটা পাইতেন আর কি। কিন্তু এখন আসলে আপনি দেখেন আপনার প্রতিটা পদের এগেনস্টে আসলে কি পরিমাণ গ্রাজুয়েট প্রতি বছর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, এবং প্রত্যেকেই কিন্তু কোয়ালিফাইড। কেমন? সো এখন আসলে চাকরির কম্পিটিশনটা অনেকটা বেড়ে গেছে। কম্পিটিশনটা এখন আসলে আগের তুলনায় বেড়েছে, কমে নাই। ঠিক আছে? আর বিসিএস এর চাইতে ব্যাংকে তুলনামূলক সহজ। বিসিএস এর 900 মার্কের রিটার্ন দেওয়া মানে ইটস হিউজ। ব্যাংকে আপনার মাত্র 200 মার্কের রিটার্ন দিতে হচ্ছে, তার মানে আপনি বুঝতেই পারছেন। তার মানে আবার এই না যে ব্যাংকে আপনি পরীক্ষা দিতে বসলেই আপনার হচ্ছে কি চাকরি হয়ে যাবে। ব্যাংকের রিটেন ফেস করা টাফ। ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে আপনার 200 মার্কের পরীক্ষা দিয়ে আসা এবং সেই পরীক্ষার রেজাল্টের উপরে আপনার হচ্ছে কি পুরো চাকরি পাওয়া না পাওয়া ডিপেন্ড করবে। সো এটা খুব বেশি সহজ হবে না। 23 সালের প্রিলি তো সামনের মাসের 4 তারিখ। আমরা না বুঝে কথা বলাটা কি ঠিক? আমি কি জানি না 23 সালের প্রিলি নাকি 22 সালের প্রিলি, আমারও ভুল হইতে পারে। সামনের মাসের 4 তারিখ, সেটা কি 22 ভিত্তিক না 23 ভিত্তিক? এটা আগে আপনি একটু জেনে নেন। কেমন? সেটা কি 22 ভিত্তিক পরীক্ষা, 22 সাল ভিত্তিক, নাকি 23 সাল ভিত্তিক? 23 সালে নয় সেটা। ওকে, চলেন তাহলে আমরা পরের অংশে যাই। ইংলিশ। ইংলিশ কি কঠিন, তাই না? অনেকের কাছে ইংরেজি কঠিন লাগে। হ্যাঁ, তাহলে ইংরেজিতে আসলে কি কি আসে আমরা একটু দেখি। ইংরেজিতে কি কি আসে চলেন একটু দেখে নিই। ইংরেজির হচ্ছে আমাদের মোটামুটি আপনি যা জানেন সেটা পরিপূর্ণভাবে সঠিক নয়। 4 তারিখের পরীক্ষাটা 23 সাল ভিত্তিক পরীক্ষা নয়, সেটা 22 সাল ভিত্তিক পরীক্ষা। কেমন? তাহলে ইংরেজি 25 মার্কের প্রশ্নের মধ্যে সাধারণত আপনার লিটারেচার থেকে প্রশ্ন আসে না, আসলেও একটা বা দুইটা, এটা খুব রেয়ারলি আসে, একটা থেকে দুইটা প্রশ্ন খুব রেয়ারলি আসে। গ্রামার থেকে এবং ভোকাবুলারি মিলে হচ্ছে 22 থেকে 25 মার্কের প্রশ্ন হয়। ইংরেজি, ব্যাংকের ইংরেজির জন্য ভোকাবুলারি হচ্ছে একটা, মানে কি বলবো, ক্যাটালিস্ট আর কি। তো বিসিএস এবং ব্যাংকের প্রিপারেশনে ইংরেজির ক্ষেত্রে পার্থক্যটা হলো কোথায়? বিসিএস এ গ্রামার থেকে প্রশ্ন আসে বেশি, লিটারেচার থেকে আপনারা জানেন 15 নম্বরের প্রশ্ন আসে, যেখানে ব্যাংকে আসলে প্রশ্ন হয় না বললেই চলে লিটারেচার থেকে। ইংরেজি গ্রামার থেকে বিসিএস এ আসে 20 নম্বরের প্রশ্ন। ঠিক আছে? সো এই যে 20 নম্বরের প্রশ্ন আসে, এই প্রশ্নের মধ্যে ভোকাবুলারি আধিক্য থাকে কম, গ্রামারের আধিক্য থাকে বেশি। কিন্তু ব্যাংকের পরীক্ষাতে গ্রামারের পাশাপাশি ভোকাবুলারিরও আধিক্য দেখা যায়। এই কারণে ব্যাংকের আর বিসিএস এর প্রিপারেশন ইংরেজির ক্ষেত্রে ভোকাবুলারিটা আসলে ম্যাটার করে দেয়। অন্যান্য গ্রামারের প্রিপারেশন গুলো অলমোস্ট সেম থাকলেও ভোকাবুলারির ক্ষেত্রে ব্যাংকে আপনার একটু টপ, মানে টপ লেভেলের ভোকাবুলারি এবং একটু বেশি ভোকাবুলারি লাগে আর কি, যেটা হয়তো বিসিএস এ ওভাবে করে না হলেও চলে, প্রিলি পাস করা যায়। বাট ব্যাংকের ইংরেজিতে ভালো করতে হলে আপনার ভোকাবুলারি ভালো করার কোনো বিকল্প নেই। তাহলে দেখেন, ইংলিশ প্রিপারেশন যে নিবো আমরা, ইংলিশ প্রিপারেশন নিতে গেলে কিরকম হবে? আমাদের ইংরেজি মূলত দুই ধরনের, একটা হচ্ছে ভোকাবুলারি বেসড প্রিপারেশন, আর একটা হচ্ছে গ্রামার বেসড প্রিপারেশন। হ্যাঁ, আমার ভোকাবুলারিও ভালো করতে হবে, গ্রামারও ভালো করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা একটু চলেন দেখি কিভাবে আসলে আমরা বাংলাতে যেভাবে আলোচনা করেছিলাম ওভাবে করে দেখি যে আমরা আসলে কি কি পড়তে পারি আর কি। কেমন? আমার ইংরেজি প্রিপারেশনের জন্য, ব্যাংকের ইংরেজি প্রিপারেশনের জন্য আসলে আমার কি কি পড়া উচিত, চলেন আমরা একটু দেখে নিই।
তাহলে যেটা বললাম ভোকাবুলারি বেস প্রিপারেশন, গ্রামার বেস প্রিপারেশনের মধ্যে আমরা দেখেন ভোকাবুলারিতে আসলে কি কি জিনিস পড়তে হবে। এখানে যারা আমার সেশন দেখছেন তারা বেশিরভাগই একটা কমন ইয়ের মধ্যে ভোগেন, ঠিক আছে। আহ, সেটা হচ্ছে ভোকাবুলারি মনে থাকে না, ভোকাবুলারি কঠিন লাগে, ভোকাবুলারির জন্য ব্যাংকে পরীক্ষা দিয়ে শান্তি পায় না, ব্যাংকে অনেক কঠিন ভোকাবুলারি আছে সবকিছু, তাই না? তো ভোকাবুলারি আসলে কি? ভোকাবুলারি বলতে আমরা যে জিনিসটা বুঝি, আপনারা যে জিনিসটা বুঝেন বেসিক্যালি সেটা হচ্ছে সিনোনিম। সিনোনিম বুঝি, কি বুঝি? অ্যান্টোনিম বুঝি। আপনারা ভোকাবুলারি পড়েন কি জানেন? আপনারা ভোকাবুলারি ওয়ার্ড স্মার্ট বই একটা কিনেন বা এ ধরনের বই একটা কিনেন, কেনার পরে শব্দগুলো ডাইরেক্ট মুখস্থ করা শুরু করে দেন। এভাবে করে আপনারা আসলে ভোকাবুলারি পড়েন। এই কারণে ভোকাবুলারি আপনার আগায় না, ভোকাবুলারিতে আপনার কঠিন লাগে, ভোকাবুলারি আপনার জন্য ইজি হয় না। এই ভোকাবুলারি আপনার জন্য ইজি না হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা। কেমন? তাহলে চলেন আমরা আসলে এটাকে কিভাবে অ্যানালাইসিস করা যায় একটু দেখি, মানে কিভাবে এটাকে সহজ করা যায়। তাহলে ভোকাবুলারি যে প্রিপারেশন গুলো আছে সেই প্রিপারেশন গুলোর মধ্যে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থাকে। ভোকাবুলারিকে আমরা যদি বিভিন্ন ভাগে ভাগ করে নিই সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, রিপ্লেসিং, আন্ডারলাইন ওয়ার্ড, অ্যানালজি, অড ম্যান আউট, স্পেলিং। এগুলো হচ্ছে মোটামুটি ভোকাবুলারি। ভোকাবুলারি আসলে সাধারণত এই লেভেলের প্রশ্নগুলো এসে থাকে। সিনোনিম অ্যান্টোনিম আপনারা জানেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। খেয়াল করেন ভোকাবুলারি আসলে আপনারা কিভাবে পড়তে পারেন, কিভাবে পড়লে ভোকাবুলারিটা সহজ হয়ে যাবে দেখেন। এই যে ভোকাবুলারি টপিকগুলো বললাম, ভোকাবুলারি বেসড যে টপিকগুলো বললাম, এই টপিকগুলোকে আসলে আপনি এখানে আমি বেশ কয়েকটা ভাগে ভাগ করেছি, 6টা ভাগে ভাগ করেছি। আপনি পড়াটা শুরু করবেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে, এটা দিয়ে শুরু করবেন। কেমন? এটা শেষ করলেন। এই কেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে শুরু করছি? এটা মনে করেন যে আপনি যে বই থেকে পড়েন না কেন এখানে হয়তো সর্বোচ্চ 10 থেকে 12টা পেজ থাকবে সর্বোচ্চ। এই 10 থেকে 12টা পেজ যদি থাকে, এই 10 থেকে 12টা পেজ শেষ হইলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর কিছু থাকে না। এই 10 থেকে 12টা পেজ আপনি যদি ডেইলি 2 পেজ করেও পড়েন, 5 দিনে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শেষ করা সম্ভব। যেটা আমরা আমাদের যে ডেইলি টার্গেট আছে, ডেইলি টার্গেটে কিন্তু আমরা অলরেডি একটা ভোকাবুলারির বই খুব ভালোভাবে শেষ করেছি। কেমন? সো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা এভাবে করে পড়লেন, তাহলে একটা টপিক আপনার শেষ হয়ে গেল, ভোকাবুলারি থেকে একটা টপিক শেষ আপনার। এরপর আপনি আসবেন স্পেলিং এ। আমি আরেকটা টার্ম এখানে লিখি নাই, সেটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ এন্ড ইডিয়মস, ফ্রেজ এন্ড ইডিয়মস। তাহলে আপনি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পরে আপনি দেখা গেল ফ্রেজ এন্ড ইডিয়মস শুরু করলেন, তাহলে যে বইই পড়েন ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে সর্বোচ্চ 8 থেকে 10টা পেজ থাকবে। 8 থেকে 10 পেজের বেশি কোনো অবস্থাতে থাকার কথা না। তাহলে 8 থেকে 10 পেজ যে ফ্রেজ এন্ড ইডিয়মস আছে এটাও আপনি কয়দিনে? 5 দিনে শেষ করলেন। তার মানে 5 5 10 দিন যদি আপনি টার্গেট করেন, তাহলে ভোকাবুলারির ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ এন্ড ইডিয়মস কিন্তু আপনার খুব ভালোভাবে শেষ হয়ে যাওয়ার কথা। এরপর আপনি কি করলেন? এরপর হচ্ছে আপনি স্পেলিং, স্পেলিং ধরলেন। স্পেলিং এর ক্ষেত্রে কি, বাংলাতে যেরকম বানানের ব্যাপারে বিগত সালের প্রশ্ন পড়তে পড়ছি, এখানে স্পেলিং এর ক্ষেত্রে আপনি জাস্ট বিগত প্রশ্নগুলো পড়েন। P12 লেকচার বুক ভোকাবুলারি বই থেকেও পড়ার দরকার নেই, আপনি খালি যেখানেই পান সেখান থেকে বিগত প্রশ্নগুলো পড়েন। স্পেলিং এর খালি বিগত প্রশ্নগুলো পড়েন, এর বাইরে কিছু দরকার মানে স্পেলিং এর বিগত প্রশ্নগুলো খুব ভালো করে পড়েন, তাইলে স্পেলিং থেকে আপনার কি হয়ে যাবে, আর কিছু করার দরকার হবে না। স্পেলিং থেকে আপনি যে কোনো প্রশ্ন আসলে আনসার করতে পারবেন। তাহলে আপনি ভোকাবুলারিতে সিনোনিম অ্যান্টোনিম আসে হয়তো 2টা বা 3টা, আরগুলো আসে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে, ঠিক আছে, বা স্পেলিং থেকে বা ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে। আপনি কিন্তু দৌড়ান কিসের পিছনে? সিনোনিম এবং অ্যান্টোনিমের পিছনে দৌড়ান, যার ফলে হচ্ছে অন্যগুলাতে আপনি পে হিট করেন না। অথচ অন্যগুলা যদি আপনি একটু ভালো করে কি করতেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ, ইডিয়ম, স্পেলিং এগুলো যদি ভালো করে গুরুত্ব দিতেন, তাহলে মনে করেন ধরলাম ভোকাবুলারিতে প্রশ্ন আসছে 8টা, এই 8টার মধ্যে অন্তত 4টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারতেন, বাকি 4টা মিস গেল। এখন এই যে সিনোনিম অ্যান্টোনিম পড়তে যান, এই কারণে দেখা যায় 2টা প্রশ্ন পারলে বাকি 6টা আপনি পারেন না। আমি কি বুঝাতে পারছি কিনা? অর্থাৎ পড়াগুলো সহজ করে নেবেন, ঠিক আছে, পড়াগুলো কি করবেন? সহজ করে নেবেন। কেমন? ভোকাবুলারির পড়াগুলো আপনারা এভাবে করে চাইলে আপনি কি করে নিতে পারেন? সহজ করে নিতে পারেন। আর রিপ্লেসিং, আন্ডারলাইন ওয়ার্ড এগুলো হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পারলে পারবেন। অ্যানালজি, অ্যানালজির বিগত প্রশ্নগুলো পড়বেন। অ্যানালজির ক্ষেত্রে বিগত প্রশ্নগুলো পড়বেন। P2 এর ভোকাবুলারি বইটা বিগত প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে এবং এখানে জিআরই বিগ বুকের ভোকাবুলারি অ্যাড করা হয়েছে, ঠিক আছে। সো এই অ্যানালজির জন্য P12 যে ভোকাবুলারি বই আছে এই বইটা দেখলে চলবে। এই হচ্ছে মোটামুটি আপনার ভোকাবুলারি প্রিপারেশন। এখন এখানে শেষ না, চলেন আরো একটু দেখি আমরা এগুলো আসলে কিভাবে কিভাবে পড়তে পারি। এটা দেখার আগে আমরা দেখবো গ্রামার থেকে আসলে কি পড়া দরকার। গ্রামার থেকে রাইট ফর্ম অফ ভার্ব পড়বেন, পার্টস অফ স্পিচ পড়বেন, কারেকশন, ন্যারেশন, ভয়েস, ন্যারেশন, ভয়েস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্রিপোজিশন, ড্যাংলিং মডিফায়ার। মোটামুটি গ্রামারের এই 7টা টপিক ভালো করে, এই 8টা এখানে 5টা 3টা 8টা, এই 8টা টপিক ভালো করে পড়বেন। এই 8টা টপিক ভালো করে পড়লে আপনার গ্রামার কিন্তু কভার হয়ে যাবে। রাইট ফর্ম অফ ভার্ব, পার্টস অফ স্পিচ, কারেকশন, ন্যারেশন, তারপর হচ্ছে ভয়েস, ট্রান্সফরমেশন, প্রিপোজিশন, ড্যাংলিং মডিফায়ার। এই টপিকগুলো ভালো করে যদি পড়েন তাহলে মোটামুটি গ্রামার পার্ট কমপ্লিট, ঠিক আছে। এখানে মোটামুটি দেওয়া আছে আসলে কখন কিভাবে কোথা থেকে প্রশ্ন আসছিল সেটা আপনারা এইটা অ্যানালাইসিস করলে পাবেন। যেভাবে হওয়া উচিত ইংরেজি প্রস্তুতি। এবার আসেন চলেন আমরা ইংরেজি প্রস্তুতিটা কিভাবে হওয়া উচিত। ইংরেজি প্রস্তুতির জন্য ভোকাবুলারি হচ্ছে ট্রাম্প কার্ড, এটা আমরা সবাই জানি। ব্যাংকের জন্য ভোকাবুলারি আসলেই খুবই গুরুত্বপূর্ণ। সো ভোকাবুলারি কিভাবে করি? টেকনিক ফর ভোকাবুলারি, অর্থাৎ ভোকাবুলারিটা
বা ভোকাবুলারি গুলো আমরা আসলে কিভাবে পড়তে পারি, ওই যে বললাম একটু আগে যেটা বললাম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ, ইডিয়মস, অ্যানালজি, এগুলোর জন্য জিআরই বুক। তাহলে জিআরই বিগ বুক থেকে এগুলো আপনি কি করেন, অনুসরণ করতে পারেন। প্লাস হচ্ছে বিগত প্রশ্নগুলো ভালো করে পড়তে পারেন। বিগত প্রশ্ন যদি ভালো করে পড়েন, হ্যাঁ, তাহলে আপনার এগুলো যদি আপনি ভালো করে কভার করতে পারেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তাহলে ভোকাবুলারি একটা বিরাট অংশ কিন্তু আপনার কভার হয়ে যাবে। কেমন এগুলো কিন্তু আচ্ছা, গ্রামারের লাস্ট তিনটা একটু দেখান। গ্রামারের লাস্ট তিনটা হচ্ছে ট্রান্সফরমেশন, প্রিপোজিশন, ড্যাংলিং মডিফায়ার। ট্রান্সফরমেশন, প্রিপোজিশন এবং ড্যাংলিং মডিফায়ার হচ্ছে ভোকাবুলারি ট্রাম কার্ড। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ ইন ইডিয়মস, অ্যানালজি, এটা আমরা দেখলাম। কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো সেটা। স্পেলিং এর জন্য আমি কেবল প্রিভিয়াস প্রশ্ন পড়তে বলছি। স্পেলিং এর জন্য জাস্ট প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়বেন। আর সিনোনিম অ্যান্টোনিম তো আসলে শেষ নাই, তাই না? সিনোনিম অ্যান্টোনিম তো অসংখ্য পড়া। তাহলে সিনোনিম অ্যান্টোনিমের জন্য আমরা কি করতে পারি, বিগত 10 বছরের ব্যাংকের কোশ্চেন যা আসছে সিনোনিম অ্যান্টোনিম থেকে, বিগত 10 বছরের ব্যাংকের কোশ্চেনগুলো ভালো করে পড়বেন। বিগত 10 বছর মানে 15 সাল থেকে আপনার হচ্ছে 25, এই 15 থেকে 25 পর্যন্ত ব্যাংকে আছে যে 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 প্রশ্নগুলো আসছিল ব্যাংকের ভোকাবুলারিতে, এই প্রশ্নগুলো ভালো করে অনুসরণ করবেন, তাইলে দেখবেন সিনোনিম অ্যান্টোনিম আপনার জন্য মানে খুব বেশি আনকমন মনে হবে না। কেমন, কিভাবে নেবেন ভোকাবুলারি প্রস্তুতি দেখেন। ভোকাবুলারি আমাদের আসলে মনে থাকে না, এটা একটা প্রবলেম। এটার জন্য পিটুয়েতে কি আছে দেখেন, পিটুয়েতে আছে কাহুত, আছে কাহুত। তাহলে কাহুত কিভাবে, কাহুত হচ্ছে আপনাকে মনে করেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, হ্যাঁ, এই চ্যাপ্টারটা আপনি ভালো মতো পড়লেন, পিটুয়ে লেকচার বুক থেকে এই চ্যাপ্টারটা পড়া হইলো। আপনাকে বলা হচ্ছে, আপনাকে একটা ডেট দেওয়া হইলো যে আগামী 7 তারিখ আমরা কি করব, কাহুত খেলবো। কিসের উপরে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে। তো কাহুতে মনে করেন 20টার মতো প্রশ্ন থাকবে, একটার পর একটা প্রশ্ন আসবে, খুব মানে 20 সেকেন্ড আপনাকে হয়তো টাইম দেওয়া হবে, মনে করেন 20 সেকেন্ড টাইম। এই 20 সেকেন্ডের মধ্যে যে যত দ্রুত আনসার করবেন সে তত বেশি পয়েন্ট পাবেন। আর যার পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে তাকে কিন্তু পিটুয়ে থেকে কি করা হয়, পুরস্কার দেওয়া হয়। হ্যাঁ, এই কাহুত গেম আমরা জানি যে কোনো গেম খেললে, পৃথিবীর যে কোনো গেম খেললে পুরস্কারের ব্যবস্থা আছে। কাহুতও হচ্ছে পিটুয়ের সেরকম একটা সংযোজন। সো এখানেও আপনি যদি কি করেন, গেম খেলেন, যে অপশনগুলো এরকম, এখান থেকে যে অপশনটা আপনি দাগাবেন, ওটা যদি খুব দ্রুততম সময়ের মধ্যে যে যত দ্রুত দাগাবেন তার পয়েন্ট তত বেশি থাকবে, এবং টপ যারা সামনের দিকে থাকবেন তাদেরকে কি করা হয়, পুরস্কার দেওয়া হবে। তাহলে ভোকাবুলারি হচ্ছে কাহুত খেলতে খেলতে ভোকাবুলারি, যখন আপনি যে এগুলো কুইজ খেলতে খেলতে কুইজ খেলতে খেলতে যখন আপনি ভোকাবুলারি গুলো পড়বেন, এই ভোকাবুলারি গুলো আসলে আপনার মনে রাখা সহজ হবে। এগুলো আপনার জন্য কি লাস্টিং হবে, আপনার মেমোরিতে অনেকদিন কি করবে, এগুলো লাস্ট করবে। কেমন, সো এটা একটা ওয়ে, এই কাহুত খেলাটা এটা কিন্তু একটা ওয়ে ভোকাবুলারি শেখার জন্য। গ্রামার বেস টপিক গুলো কোথা থেকে পড়বেন, এগুলো হচ্ছে পিটুয়ে লেকচার বুক। পিটুয়ে লেকচার বুক তো আছে, এটা ছাড়া আপনারা যদি কেউ গ্রামারের বই কিনতে চান তাহলে এখানে 3-4টা বইয়ের কথা লেখা আছে। আপনার যে বইটা ভালো লাগে বাজারে গিয়ে সেই বইটাই আপনি কি করতে পারেন, দেখতে পারেন, দেখে সেটা থেকে আপনি পড়তে পারেন। কেমন, ভোকাবুলারির জন্য পিটুয়ের ভোকাবুলারি বই তো আছেই। পিটুয়ের ভোকাবুলারি বই, এগুলো অনেকগুলো ভোকাবুলারি বইকে একসাথে কম্পাইল করে ওই বইটা করা হয়েছে। এটা ছাড়াও কেউ যদি আপনার এর বাইরে গিয়ে প্রশ্ন বই দেখতে চান তাহলে প্রিভিয়াস ব্যাংক ভোকাবুলারি বাই আরিফুর রহমান যে বইটা আছে সেটা দেখতে পারেন। ব্যাংক ভোকাবুলারি বাই ওয়ান প্লাস পাবলিকেশন যেটা আছে সেই বইটা দেখতে পারেন, অথবা জিআরই বিগ বুক দেখতে পারেন। ঠিক আছে। আর ইংলিশ নিউজ পেপার কেউ পড়ার আগ্রহী হলে এটা কিন্তু আপনার ভোকাবুলারি এবং হচ্ছে সেন্টেন্সের ব্যাপারে আপনার যে আপনার ইংরেজি রিডিং স্কিল বা রাইটিং স্কিল দুটা বাড়াইতে সাহায্য করবে। সেটা হচ্ছে আপনি নিউজ পেপার পড়া, সেটা হচ্ছে আপনি ডেইলি স্টারকে দেখতে পারেন। হ্যাঁ, এই ছিল আমার আলোচনা, আপনি আসলে কিভাবে ইংরেজি প্রিপারেশন নিতে পারেন এবং বাংলা প্রিপারেশন নিতে পারেন। আমরা পরের ক্লাসে ম্যাথ, জিকে এবং আইসিটির ব্যাপারে এবং রিটার্নের ব্যাপারে হালকা পাতলা কথাবার্তা বলবো। যারা যারা সেশনে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আশা করছি আপনাদের যে প্রিপারেশন মানে বাংলা এবং ইংরেজি প্রিপারেশন কিভাবে নেওয়া যেতে পারে সেই বিষয়টা আশা করি কিছুটা হলেও আমি ক্লিয়ার করতে পারছি। এটা ফিডব্যাক দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের সেশন কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। হ্যাঁ, পিটুয়ের ব্যাংকের ভোকাবুলারি বইটার কথা লেখা হয়েছে। আচ্ছা, জন কিডস বলছেন, প্রবল দাদা আজকে ঢাবে কেন্দ্রীয় লাইব্রেরিতে পড়তে গিয়ে আপনার প্রশংসা আমার সিনিয়রের কাছ থেকে শুনলাম আজকে। আপনি আসলে অনেক ভালো একজন মেন্টর। বাবা, ঢাকা ভার্সিটি লাইব্রেরিতে আমার কথা শুনতে পারছেন, ইটস গ্রেট অনার। অনেক অনার আসলে আমার জন্য এটা। কিন্তু আমার একটু কথা আছে, আমি ম্যাথে একটু দুর্বল। ভিএসএস স্টুডেন্ট হওয়ার দরুন আমিও ভাই বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট, ম্যাথ নিয়ে আমারও দুর্বলতা ছিল। ম্যাথ ডেফিনেটলি পারবেন, একটু কষ্ট করে আমার কালকের সেশনটায় থাকতে হবে। যে ভাই আপনি আমার কালকের সেশনটাই থাকেন। ম্যাথ আপনার যে অবস্থা আমার তার সাথে খারাপ অবস্থা ছিল, আমি আমার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করি, তাহলে আমার মনে হয় আপনার জন্য উপকার হবে। হ্যাঁ, ম্যাথটা তাহলে আমরা কালকে আলোচনা করি, কেমন? ম্যাথ নিয়ে আপনি যে ভয়ে আছেন সে ভয়ে আমি আসলে ছিলাম। সো সেটা আমি কিভাবে দূর করা যায় সেটা আমি দেখবো, কেমন? আমরা আলোচনা করব দুইজন, আমরা হয়তো আলোচনার মাধ্যমে এটা কি করতে পারি, একটা সলিউশন হয়তো আমাদের বেরিয়ে আসবে কালকের আলোচনাতে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই।
দাদা প্রথম ক্লাস কোন টপিক নিয়ে ছিল? আজকে আমাদের এই 3 দিনের সেশনের প্রথম সেশন যেটা ছিল সেটা ছিল আসলে ব্যাংকের ইনস এন্ড আউটস আর কি, অর্থাৎ ব্যাংকের চাকরিতে সুফল কুফল কি কি আছে, ব্যাংকের কি কি সুবিধা আছে, কেন ব্যাংক চাকরিতে আপনি আসলে যাবেন, এই বিষয়গুলো ছিল। আপনার বইগুলো এটা আমি আসলে জানি না কোর্স বাদে আলাদাভাবে ক্রয় করা সম্ভব কিনা, এটা একটু P2A তে যারা সাপোর্ট আছে P2A তে একটু যোগাযোগ করিয়েন আপনি, তৌকির আহমেদ। ফাউন্ডেশন কোর্স আছে কি? ফাউন্ডেশন কোর্স ব্যাংকের জন্য আলাদা নাই, তবে এমনি টোটাল চাকরির প্রস্তুতির জন্য ফাউন্ডেশন কোর্স আছে। হ্যাঁ, ফাউন্ডেশন কোর্স যথেষ্ট সাজানো, শুধু সাজানো না, যথেষ্ট সাজানো। হ্যাঁ, পিটিও থেকে এসব থেকে হ্যাঁ, ভর্তি হলে মুখে জড়তা ভাইবার জন্য কোনো ইয়া না, কোর্সে ভর্তি হলে পিটিও সব বই দিয়ে দিবে। হ্যাঁ, মুখে জড়তা হলে ভাইবা বোর্ডে না, এটা কোনো অসুবিধা না। ইংরেজি রিটেন প্রশ্ন দেখলে ভয় হয়, এই যেটা ভয় হয় সেটাকে আগে গ্রেপ করতে হবে। আপনার ভয় হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনি ভোকাবুলারি পারেন না, এটা ছাড়া অন্য কোনো কারণ নাই। ইংরেজি থেকে ভয় হওয়ার পিছনে একমাত্র কারণ আপনি শব্দ অর্থ জানেন না, শব্দ অর্থ জানলে এটা কঠিন লাগবে না। বিসিএস ইংরেজি রাইটিং এর জন্য কেমন পড়তে হবে, এটা পরে কোনো এক সময় আলোচনা করব। আচ্ছা, বাংলা বিগত প্রশ্ন কি বিগত ব্যাংক যেগুলো পড়লে হবে? হ্যাঁ, হবে। ব্যাংকের অনেকগুলো ব্যাংক, আচ্ছা আমি একটু ফেসবুকে যারা প্রশ্ন করেছেন তাদের থেকে একটু প্রশ্ন নিচ্ছি। 23 সাল ভিত্তিক এসও তো এই বছরের ভিতর হতে পারে অনেকের মতে, আপনাদের ফেব্রুয়ারি পর্যন্ত, তাহলে এটা হয়তো রুটিন। তখন যদি এ ধরনের পরীক্ষার আপাতত যেটা মনে হচ্ছে 23 সাল ভিত্তিক পরীক্ষা হতে হয়তো একটু সময় লাগবে। সেই সময়টা কনসিডার করে আসলে এই রুটিনটা বানানো হয়েছে। যদি দেখা যায় যে এরকম যে পরীক্ষা আগে আসবে, সেক্ষেত্রে হয়তো ক্লাস আপনার হচ্ছে ডেইলি ক্লাস বা মানে ইয়ে করা হবে, বা অন্যান্য মানে বিভিন্ন ধরনের ইয়ে দিয়ে আপনাকে আসলে কি করা হবে, সাপোর্টটা দেওয়া হবে আর কি, কেমন সাপোর্টটা দেওয়া হবে। হ্যাঁ, ওভাবে ব্যাংকের বিগত প্রশ্নগুলো এই যে বললাম, ব্যাংকের বিগত প্রশ্নগুলো কোথা থেকে পড়বেন? ব্যাংকের বিগত প্রশ্নগুলো পড়তে হচ্ছে আপনার ইয়ে করবেন, আপনার হচ্ছে বাজারে অনেকগুলো আসলে বিগত সালের প্রশ্নের জন্য বই আছে, সেই বইগুলো যদি আপনি একটু দেখেন, গো থ্রু করেন, তাইলে আপনি আসলে পাবেন, কেমন। আহ, আমি কোনো স্পেসিফিক কোনো ইয়ে বলবো না, কোনো প্রকাশনের নাম বলবো না। আপনি লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে গিয়ে আপনার বিগত আপনার হচ্ছে ভোকাবুলারি বই যেটা ভালো লাগবে সেই বইটা আপনি কি করবেন, নেবেন। ঠিক আছে। নতুন ব্যাচ সম্ভবত ইয়ে আছে, ভর্তি চলমান আছে, এবং আমি যতটুকু জানি ক্লাস শুরু হবে জুলাইয়ের 15 তারিখ থেকে। হ্যাঁ ভাই, একটু রেসপন্স করেন। আমি রেসপন্স করেছি, আপনি কি আমার রিপ্লাইটা দেখতে পান নাই? আমি তো রেসপন্স করেছি ভাই, ঠিক আছে। ওকে। ফাউন্ডেশন কোর্সে না, আলাদা করে ব্যাংক জবের জন্য না, ফাউন্ডেশনটা আসলে ফাউন্ডেশন হিসেবে হয়। আজকের সেশনগুলো কি ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে? হ্যাঁ, যাওয়ার কথা। ভোকাবুলারির জন্য কি বই পড়া উচিত, এটা অলরেডি বলেছি। ক্লাস 1 কই পাবো? ব্যাংক ইংলিশ কোন স্যার নাই, এটা আসলে P2A ভালো বলতে পারবে, কে নাই সেটা। ভাইয়া নিউ ব্যাচে কি প্রিলি রিটেন একসাথে কভার করা হবে? হ্যাঁ, অবশ্যই প্রিলি এবং রিটেন। ব্যাংকের ক্ষেত্রে আসলে আলাদা কোনো হিসাব নাই, প্রিলি এবং রিটেন একই সাথে হবে। রকিবুল হাসান। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করতে পারি না? আচ্ছা, একজন বলছেন একটু রেসপন্স করেন, আপনি কি আমার কোশ্চেন আনসারটা কি পেয়েছেন? আমি অথবা আপনি যদি P2A গ্রুপ ইয়াতে জিজ্ঞেস করেন, গ্রুপে জিজ্ঞেস করেন, তাহলেও কিন্তু আনসারটা পাবেন, কেমন। ওকে, তাহলে আমরা আমাদের আলোচনা আজকে এখানে শেষ করলাম। আগামী আলোচনাতে আমরা ম্যাথের ডিটেল দেখবো, যাদের ম্যাথের দুর্বলতা আছে আশা করছি আগামী সেশনটা আপনাদের জন্য কাজে আসবে। তো ভালো থাকেন সবাই, শুভরাত্রি।